গভীর রাতের নিস্তব্ধতা ঘরের প্রতিটি কোণায় জমে আছে। মাঝখানে হুইল চেয়ারে বসা রমজান ইসলাম, যার মুখে জীবন সংগ্রামের ক্লান্তি স্পষ্ট। নীরব, একা এই বাড়িতে যেন এক নীরব যোদ্ধা, যার মনে এক অসম সাহস। চোখের কোণে বয়সের কালি জমে আছে, কিন্তু চোখের পাতা এক বিন্দুতে আটকে থাকা সংখ্যা আর অপেক্ষায়। রোজা চলে যাওয়ার ঘণ্টাখানিকের মধ্যেই রমজান ইসলামের বাড়িতে জাবেদ রায়হান খান তার সাঙ্গপাঙ্গ নিয়ে উপস্থিত হয়। জাবেদ রায়হান একজন জনপ্রিয় মাফিয়া। এমন কোনো অবৈধ কাজ নেই যেটা সে করেনি, কিন্তু ক্ষমতা থাকায় আইন ওকে থামাতে পারেনি। জাবেদ রায়হানের বাবা একজন এমপি ছিল, যে কারণে সে এখনো একই রকম ক্ষমতা নিয়ে বসে আছে। জাবেদ রায়হানের মুখে হালকা বিকৃত হাসি, চোখে দানবীয় নৃশংসতা। রমজান ইসলামের দিকে তাকিয়ে সে ধীর পায়ে এগিয়ে আসে, আর তার প্রতিটি পদক্ষেপের সাথে রোজার বাবার বুক ধীরে ধীরে থরথরিয়ে কাঁপে। রমজান ইসলাম তবুও চোখ শক্ত করে তাকিয়ে থাকে সামনের মানুষটির দিকে। তার চোখ দিয়ে অজস্র ঘৃণা ঝরছে। একটু পর জাবেদ রায়হান খান রমজান ইসলামের কাছে এসে হাঁটু গেড়ে বসে। তার প্যারালাইজড পায়ের দিকে তাকিয়ে সে ব্যঙ্গ করে বলে, আহারে বেচারা রমজান, মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারলি না? তাতেই ল্যাংড়া হয়ে পড়ে রয়েছিস রে। আহা, খুব কষ্ট হয় তোকে দেখলে। জাবেদের এমন কথা, এগুলো শুনে রমজানের চোখ দিয়ে আগুন ঝরতে থাকে। ঘৃণায় সে চোখটা ঘুরিয়ে নেয়। জাবেদ সেটা পাত্তা দেয় না। সে মনের খুশিতে একটা সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছাড়াতে ছাড়াতে বলে, তোর মেয়ে কই? সোনামণিকে দেখতে পাচ্ছি না যে। রমজান ইসলাম সাথে সাথে জাবেদের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। রমজানের এমন দৃষ্টি দেখে জাবেদ ব্যঙ্গ করে বলে উঠল, আরে ভাই, তুই তো দেখছি ভালোই রে, ল্যাংড়া হয়ে গেলি এই বয়সেও তোর তেজ যায় না। রমজান ইসলাম শক্ত কণ্ঠে বলে উঠলেন, তুই যেটা চাচ্ছিস সেটা কখনোই হবে না জাবেদ। আমি আমার একমাত্র মেয়েকে কখনোই তোর মতো একটা জানোয়ার ছেলের হাতে তুলে দেব না। জাবেদ যেন খুব খুশি হলো। সে বলল, আরে কি বলছো? সবাই দেখো কি বলছে রমজান। আরে, আমার ছেলে তোর মেয়েকে খুব ভালো রাখবে রে, খুব ভালোবাসে তোর মেয়েকে। রমজান ঘৃণায় মুখ ঘুরিয়ে নিলেন। যৌবনকাল থেকেই একটা লোককে রমজান সব থেকে বেশি ঘৃণা করে, কারণ রমজানের রঙিন জীবনটা সে তো কেড়ে নিয়েছে। তুই কখনো পাবি না, অন্তত আমি বেঁচে থাকতে তুই আমার মেয়েকে পাবি না। জাবেদ রমজানের চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তুই তুই মরে গেলে তো পাবো, তাই তো নাকি? রমজান নির্ভয়ে তাকালো তার দিকে। জাবেদ আবারও হেসে বলল, এখনো সময় আছে রমজান, ভেবে দেখ। তোর মেয়েকে ভালোভাবে আমার ছেলের হাতে তুলে দে। সময় হয়েছে। না হলে তোর স্ত্রীকে যেভাবে শেষ করেছি, তেমনি তোর মেয়েকে, তাকেও মেরে ফেলবো। রমজানের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তার চোখে ভয়, কিন্তু সেই ভয়ের মাঝেও এক অদ্ভুত জেদ। সে কিছুক্ষণ থেমে জাবেদের চোখের দিকে তাকিয়ে গলার স্বর ধরে আসে, তবুও সোজাসুজি বলে, যা খুশি তাই কর, কিন্তু আমি আমার মেয়েকে তোর ছেলের মতো পশুর হাতে তুলে দেব না। মরার আগে শেষ নিঃশ্বাস পর্যন্ত নড়ব। জাবেদ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন রমজানের সাহস তাকে অবাক করে দিচ্ছে। তারপর তার কুৎসিত হাসি আরো চওড়া হয়। পেছনে দাঁড়ানো তার সঙ্গীরা ভয়ে গম গম করছে ঘরটাকে। কিন্তু রমজান, তার দৃষ্টি অনড়। জীবনের শেষ লড়াইয়ের জন্য সে প্রস্তুত। মেঘে ঢাকা আকাশ যেন ঝড় আসন্ন। আর জাবেদ খানিকক্ষণ হেসে বেরিয়ে যায় রমজানের ঘর থেকে। যাওয়ার সময় তর্জনী তুলে বলে যায়, আমি যে তোদের কি অবস্থা করব তুই ভাবতেও পারবি না। দরকার পড়লে তোর মেয়েকে এতিম বানিয়ে ছাড়বো আমি। বলেই হনহন করে বেরিয়ে পড়ল জাবেদ রায়হান খান। জাবেদ রায়হানের প্রস্থানের পর রমজান ইসলাম খুব ভেঙে পড়ে। এই একে তো দুর্বল তার তার মেয়ে রোজা। আসলে রমজান ইসলামের স্ত্রী কোনো রকম অ্যাক্সিডেন্টে মারা যায়নি। এই একটা সত্য সে রোজার কাছ থেকে লুকিয়ে গেছে। এইসব কোনো বিষয়ে রোজা এখনো পর্যন্ত জানে না। আসলে জাবেদ রায়হানের একজন ছেলে রয়েছে, সে রোজাকে খুব পছন্দ করে। এ কারণেই জাবেদ রমজানের পেছনে লেগেছে।
প্রথমত, জাবেদের সাথে রমজানের ব্যক্তিগত অনেক সমস্যা রয়েছে, যেটা আজ পর্যন্ত অনেকেরই অজানা। কিন্তু রোজার বয়স বাড়ার সাথে সাথে জাবেদের ছেলের নজর পড়ে রোজার উপর। রমজান ইসলাম একটা দীর্ঘশ্বাস ফেলেন। সে তার স্ত্রীকে এই শয়তানের হাত থেকে বাঁচাতে পারেনি। এই শয়তানের জন্য সে নিজেও প্যারালাইজড হয়ে গেছে। এখন তার কিছু হলে তার মেয়েকে কে দেখবে? রোজার মনে আজ হাজারো প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। সে আজ নিজেকে সবচেয়ে সুখী মনে করছে। আজকের রাতটা তার জন্য শ্রেষ্ঠ রাত ছিল। সে কখনোই ভাবেনি যে আহমেদও তাকে এতটা ভালোবাসে। বারবার সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ে সে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আহমেদ তার কপালে চুমু খেয়েছে। ভাবতেই বারবার তার শরীর হিম হয়ে যাচ্ছে। আজ সে এই জন্য পণ করেছে, হেঁটে হেঁটে বাড়িতে ফিরবে। ঘণ্টাখানেক পর রোজা বাড়িতে ফিরে এসে ঘরে ঢুকে অবাক হয়ে যায়। বাবা, তুমি এখনো ঘুমাওনি? রমজান ইসলামের হুঁশ ফেরে। সে ঠোঁট প্রসারিত করে হেসে বলে, না রে মা, তোকে ছাড়া ঘুম আসছিল না, এই জন্যই উঠে পড়েছি। রোজা যেন খুব বিরক্ত হলো। সে কৃত্রিম রাগ দেখিয়ে বলল, তোমাকে আমি বারবার বলেছি বাবা, বেশি রাত করে তোমার জেগে থাকা যাবে না। তোমার শরীরের জন্য এটা একদমই ভালো না। তোমাকে ঘুমাতে বলিনি আমি? কেন তুমি আমার কথা শোনো না বলো তো? বলতে বলতে রোজা নিজের হাতের ব্যাগটা টেবিলের ওপরে রাখলো। তারপর এসে তার বাবার পাশে বসলো। ঘুমিয়ে পড়ো বাবা, আমি আছি এখন। রমজান ইসলাম যেন অন্য জগতে রয়েছে। সে নিষ্পলকভাবে তাকিয়ে রয়েছে রোজার দিকে। মেয়েটা তার চেয়ে অনেক সহজ সরল। তার অনুপস্থিতিতে মেয়েটা কি পারবে এই কঠিন পৃথিবীর সাথে নিজেকে মানিয়ে নিতে? বাবার এরকম দৃষ্টি দেখে রোজা চিন্তিত স্বরে বলল, কি হয়েছে বাবা, এমন দেখাচ্ছে কেন তোমাকে? রমজান ইসলামের মেয়ের মাথায় হাত রেখে বললেন, মারে, আমার যদি কখনো কিছু হয়ে যায়, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি তো বল? রোজা আঁতকে উঠে বলে, এসব কি বলছো তুমি বাবা? কি হবে তোমার? আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না রে মা। রোজা খুব ভয় পায়। সে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে তার বাবাকে। এমন বলো না বাবা, এমন বলো না। আমাকে এতিম করে দিয়ে যেও না তুমি প্লিজ। এমনিতেই কখনো মায়ের সঙ্গ পাইনি। এবার তোমাকে হারালে কি করব বলো? না, এরকম কথা মুখেও আনবে না। রমজান ইসলাম মেয়েকে বুক থেকে উঠিয়ে তার মাথায় হাত রেখে বলল, জন্ম মৃত্যু আল্লাহর হাতে রে মা। সব কিছু আবেগ দিয়ে হয় না, বাস্তবতা মেনে নিতে শিখতে হয়। শোন, তোকে কিছু কথা বলি। রমজান মেয়েকে পাশে বসিয়ে শক্ত স্বরে বলেন, শোন মা, পৃথিবীটা মায়ায় দেখা, আর কিন্তু এর ভেতরে বিষ। তোকে জানতে হবে এখানে কেউ তোর জন্য অপেক্ষা করবে না। যদি তুই নিজের জায়গা না করে নিতে পারিস, তবে তোকে পদদলিত করবে। পৃথিবী কেউ কাউকে কিচ্ছু দেয় না, সব ছিনিয়ে নিতে হয়। রমজানের চোখের দৃষ্টি আরো কঠোর হয়ে উঠল। মানুষকে বিশ্বাস করার দরকার নেই মা। সবাই তোর সহজ সরলতাকে সুযোগ হিসাবে নেবে। মনে রাখবি, দুর্বলদের বাঁচার কোনো অধিকার নেই। যে শক্তিশালী সেই টিকে থাকবে। কারোর প্রতি প্রয়োজনের বেশি দয়া দেখাতে যাস না। তুই যদি দয়া করিস, তোর বিনাশ নিশ্চিত। রোজা মনোযোগ দিয়ে শুনছে তার বাবার কথা। সে বেশ ভালো করে বুঝতে পারছে যে তার বাবা তার ভবিষ্যৎ জীবনের জন্য তাকে তৈরি করার চেষ্টা করছে। রমজানের কণ্ঠ এবার আরো গাঢ় হলো, যেন তিনি মাটির গভীর থেকে কথা বলছেন। তোর হৃদয় নরম হলে তুই টিকে থাকতে পারবি না, কঠিন হতে হবে। শত্রুদের কোনো সুযোগ দিতে নেই। কেউ তোর ক্ষতি করতে আসলে প্রথমে আঘাত করবি। প্রতিশোধ পরায়ণ হতে হবে তোকে। প্রতিটি পদক্ষেপে সাহসী হবি। তোর রাগকে শক্তি হিসাবে ব্যবহার করবি। তিনি হাতটা মেয়ের মাথায় বা কাঁধে রেখে বললেন, আর একটা কথা মা, কখনো তোর মনের দুর্বলতা কাউকে দেখাবি না। সবাই তোর মনের গভীরতা বোঝার চেষ্টা করবে না। হাতে গোনা কয়েকজন করবে। যারা করবে তারা তোর সবচেয়ে আপন মানুষ। তাই শক্ত হতে শেখ। কথা বলতে হবে দৃঢ়ভাবে, এমনভাবে যেন কেউ তোর সরলতা দুর্বলতা ভেবে সুযোগ না নিতে পারে। পৃথিবীটা সহজ নয়, কিন্তু তুই যদি শক্ত হোস, তাহলে সবকিছু সামলাতে পারবি। বাবা এক গভীর নিঃশ্বাস ফেলে শেষ কথা বলেন, জীবনটা কখনো কঠিন হয়
তবু মনে রাখিস তুই পারবি। সবকিছুর পরেও তুই নিজের পথ খুঁজে নিবি, শুধু ধৈর্য হারাবি না। মনে থাকবে তো মা? রোজা মাথা নাড়ালো, শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ বাবা, মনে থাকবে। রোজা এবার বিছানা থেকে উঠে পড়ল। দরজার কাছে যেতেই পেছন থেকে আবারও রমজান ইসলাম ডেকে উঠল। রোজা পেছনে ঘুরতেই তিনি একটু নরম সুরে বলেন, শোন মা, ভালোবাসা সহজ কিছু নয়। এটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ভালোবাসা মানুষকে বদলে দিতে পারে, তাকে শক্তি দিতে পারে। তবে মনে রাখবি, ভালোবাসতে হবে খুব বুঝে শুনে। সবাই ভালোবাসার যোগ্য নয়। রোজা অবাক হয়ে তাকালো তার বাবার দিকে। তাহলে কি তার বাবা বুঝে ফেলল যে সে আহমেদকে ভালোবাসে? হঠাৎ এসব কথা কেন বলছে? তুই যাকে ভালোবাসবি তার মধ্যে সত্যিকারের ভালোত্ব দেখতে শিখবি। ভালোবাসা অন্ধভাবে করবি না, বরং মন দিয়ে বোঝার চেষ্টা করবি। তুই যার উপরে বিশ্বাস রাখবি সে কি তোর সঙ্গে সৎ? ভালোবাসার মানুষ তখনই সুন্দর যখন দুজন মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়। বাবার চোখে যেন কিছুটা নরম অভিজ্ঞতার ছাপ দেখা গেল। রোজার এমন বিস্ময় দৃষ্টি দেখে রমজান ইসলাম মুচকি হাসলেন। তার মেয়ে আসলেই অনেক সহজ সরল। তোকে আমি ছোট থেকে বড় করেছি মা, তোর চোখ আমি বুঝবো না? আহমেদ ছেলেটা অনেক ভালো। একজন পুরুষ হয়ে আমি আরেকজন পুরুষের চোখ ঠিকই বুঝবো। আমি তার চোখে তোর জন্য অগাধ ভালোবাসা দেখেছি, একদম খাদহীন নিখুঁত ভালোবাসা দেখেছি আমি। রোজা এবার আরেক দফা অবাক হয়ে গেল। সে বোঝার আগেই তার বাবা বুঝে গেল যে আহমেদ তাকে ভালোবাসে। কি অদ্ভুত ব্যাপার! রমজান ইসলাম বলল, আমি তোকে ভালোবাসতে নিষেধ করিনি মা। একজন সঠিক মানুষ তোকে ভালোবেসেছে। তুই কেন সেটা ফিরিয়ে দিবি বল? এই ভালোবাসা থেকে কখনো সরে আসিস না। হয়তো আমার অনুপস্থিতিতে এই মানুষটাই তোর সব থেকে আপন হবে। তিনি আরো বললেন, সঠিক মানুষের ভালোবাসা তোকে শক্তি দেবে। মনে রাখবি, ভালোবাসা মানে নিজের ব্যক্তিত্বের আত্মসমর্পণ নয়, মনের আত্মসমর্পণ। তুই যত ভালোবাসবি তত নিজেকে আরো শক্তিশালী করে তুলবি। ভালোবাসা তোর দুর্বলতা নয়, বরং তোর শক্তি হবে। তিনি গভীর শ্বাস টেনে নিয়ে বললেন, যেন অতীতের কিছু স্মৃতি তাকে ছুঁয়ে গেল। মনে রাখবি মা, সঠিক ভালোবাসা তোকে সুরক্ষা দেবে, তোর জীবনের পূর্ণতা দেবে, কিন্তু ভুল ভালোবাসা তোকে ভেঙে দেবে। মেয়ের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রমজান ইসলাম তার শেষ কথাটা বললেন, যে তোকে সত্যিকারের ভালোবাসবে তার হৃদয়কে কোনো দিনও আঘাত করবি না মা। এমন মানুষকে কষ্ট দেওয়া মানে নিজের আত্মাকে কষ্ট দেওয়া। এটা পাপ। তার প্রতি সবসময় নরম থাকবি। এই একটা মানুষের প্রতি শুধুমাত্র তুই তোর দুর্বলতা প্রকাশ করবি। এই একটা মানুষই সামনে তুই শুধু সহজ সরল থাকবি। আত্মসমর্পণ করে দিবি নিজেরকে তার কাছে, কারণ এমন ভালোবাসা জীবনে বারবার আসে না। অসম্ভব ড্যাড, আমি কোনোভাবেই এটা করতে পারবো না। এটা আমার দ্বারা সম্ভব হবে না। জীবনে এই প্রথমবারের মতো নিজের ভালোবাসার বাবার ওপর গর্জে উঠল আহমেদ। আনিসুর রহমান ঠান্ডা চোখে তাকিয়ে রয়েছেন তার একমাত্র ছেলের দিকে। আনিসুর রহমান অনেক বড় মাপের জনপ্রিয় এক মুখ। এমনকি একই সাথে তিনি ডিরেক্টর এবং প্রডিউসার। মিডিয়া জগতে তার অনেক খ্যাতি। কিন্তু এখন সবই অতীত। তিনি কাজ থেকে অবসর নিয়েছেন প্রায় 2 বছর হলো। 4 বছর আগে আহমেদের মা মারা যায়। আহমেদ ভার্সিটিতে ওঠার সাথে সাথেই আনিসুর রহমান তাকে মিডিয়া জগতে যেতে বলে। তার বাবা চেয়েছিল সে অভিনেতা হবে, কিন্তু আহমেদের গানের গলা ছিল অসাধারণ। গানের প্রতি তার প্রবল আগ্রহ দেখে তার বাবা তাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু তার প্রথম গান একদম মুখ থুবড়ে পড়ে। এ কারণেই তার বাবা ভীষণ ক্ষেপে আছে আহমেদের ওপর। তবে তিনি সর্বাত্মক চেষ্টায় আছেন নিজের ছেলেকে মিডিয়া জগতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করে দিতে। আহমেদ আবারও বলে ওঠে, ড্যাড, তুমি যেটা চাচ্ছ সেটা সম্ভব না। আমি দেশ ছেড়ে কোথাও যাব না। আনিসুর রহমান তার চশমাটা খুলে হাতে নিয়ে বলেন, আহমেদ, বোঝার চেষ্টা করো। তুমি এই দেশে থেকে কিছুই করতে পারবে না এখন। অন্তত 1 বছরের জন্য হলেও তোমার বিদেশ থেকে ট্রেনিং নেওয়া প্রয়োজন।
তোমাকে আমার থেকে বেশি বিখ্যাত হতে হবে। তুমি খুব ভালো করেই জানো আমাদের পূর্বপুরুষরা মিডিয়া জগতে অত্যন্ত জনপ্রিয় ছিল। আমিও চাই যে আমার বংশে তোমাকেও আমার পথ ধরে চলো। মিডিয়া জগতে জায়গা করে নিতে লাগবে তোমাকে। আহমেদ ঠান্ডা কণ্ঠে বলল, তুমিও বোঝার চেষ্টা করো ড্যাড। আমি তো বলেছি যে আমি মিডিয়া জগতে জায়গা করে নেব। আমি যথাসম্ভব চেষ্টা করছি। আর তুমি ভালো করেই জানো গানের প্রতি আমার নিজের কতটা প্রবল আগ্রহ। আমার বিশ্বাস দেশে থেকেই আমি পারবো। আনিসুর রহমান হেসে ফেললেন। তিনি বলেন, বাবা, মিডিয়া জগৎটা এতটাও সহজ নয়। কেউ শুধুমাত্র তার গুণ দিয়েই, তার প্রতিভা দিয়েই মিডিয়া জগতে জায়গা করে নিতে পারে না। তার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয়, পরিশ্রম করার প্রয়োজন হয়। আমি আশা করি তুমি বুঝতে পেরেছ। আহমেদ আর সহ্য করতে না পেরে সোফা থেকে উঠে দাঁড়ালো আর বলল, আমি কোথাও যেতে পারবো না। এই দেশ ছেড়ে আমি 1 বছর কেন, 1 মাসের জন্যেও যেতে পারবো না ড্যাড। আনিসুর রহমান এবার ক্ষেপে উঠলেন, কি আছে তোমার এই দেশে? তোমার তো গ্রাজুয়েশন শেষ। আর তুমি তো সারা জীবনের জন্য অন্য দেশে চলে যাচ্ছ না। তোমাকে তো আমি সারা জীবনের জন্য কানাডাতে যেতে বলিনি, শুধুমাত্র 1 বছরের জন্য, তোমার গানের জন্য। ওখানে ট্রেনিং নিলেই তুমি যোগ্য হয়ে ফিরে আসতে পারবে। কথাটা বোঝার চেষ্টা করো তুমি। ড্যাড প্লিজ। আনিসুর রহমান সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলেন, তুমি যদি আমার কথা না রাখো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে আহমেদ। আর এক মুহূর্ত না থেকে আনিসুর রহমান হন হন করে তার ঘরে চলে গেলেন। আহমেদ খুব চিন্তায় পড়ে গেল। কি করবে কিছুই বুঝতে পারছে না। এই সময় বিদেশ যেতে তার একদমই মন টানছে না। এদিকে রোজা আসছে। সে রোজাকে রেখে কিভাবে 1 বছর থাকবে বিদেশে গিয়ে? আহমেদ চিন্তা ভাবনা করতে থাকলো। কিছুক্ষণ পর সে তার ফোনটা বের করে রোজাকে কল করলো। রোজা পড়তে বসেছিল সেই সময়। আহমেদ ফোনটা করার সাথে সাথেই সে কলটা ধরলো। আহমেদ তাকে কিছু বলতে না দিয়েই কাতর কণ্ঠে বলল, রোজা, বিকালবেলা একটু আমার সাথে দেখা করতে পারবে? রোজা আগে হলে বলতো কেন, কি হয়েছে, কিন্তু আজকে সেটা বলল না। আজ সরাসরি বলল, পারবো। কোথায় দেখা করবেন বলুন? এত চিন্তার মাঝেও রোজার এই একটি কথা শুনে আহমেদের বুক প্রশান্তিতে ভরে গেল। একটু হেসে আহমেদ বলল, তোমাকে বেশি দূর আসতে হবে না রোজা। তোমার বাড়ির সামনেই যে পার্কটা আছে না, ওখানে এসো। আমি ওখানেই যাব। বিকালবেলা সূর্য পশ্চিম দিগন্তে দোল খাচ্ছে, যেন একটা লাল কাপড়ে সেজেছে। হালকা বাতাসে পাতাগুলো দোল খাচ্ছে, যেন প্রকৃতি তাদের অন্তরে লুকানো আবেগের গল্প বলে। পার্কের মাঝে পেছন দিকে একত্রিত হওয়া গাছগুলির ছায়া পড়েছে, তৈরি করেছে এক নিঃশব্দ গোপনীয়তা। চারিদিকের পাখিরা কিচিরমিচির করে সুরেলা গান ধরেছে, কিন্তু সেই গান আহমেদের কানে যাচ্ছে না। কারণ তার কানে তো এখন অন্য এক গানের সুর বাজছে রোজার। সে জানে কানাডায় গিয়ে গানের অভিজ্ঞতা অর্জন করা, শেখা তার বাবার অনেক দিনের ইচ্ছা। কিন্তু বাবার এই প্রত্যাশার চাপ তাকে আরো একবার ভাবতে বাধ্য করে। কারণ তার হৃদয় তো অন্য পথে পা বাড়িয়েছে। তার পা থমকে যায়, ভাবনার জালে আটকে যায় ওই এক রমণীর কাছে। এখন আহমেদ পার্কের নিস্তব্ধ এক কোনায় বসে আছে। মনে মনে রোজাকে দেখার অপেক্ষা করার আর তর সইছে না। রোজাকে কিভাবে কথাটা বলবে সেটা ভেবেই তার বুকটা ধুকপুক ধুকপুক করছে। মেয়েটা যদি তাকে ভুল বোঝে, না, রোজা যদি একবারও এটার জন্য মন খারাপ করে, তাহলে সে যাবে না, কোনোভাবেই যাবে না। কিছুক্ষণের মধ্যে পার্কের সেই নির্জন কোণের আগমন ঘটে রোজার। রোজার আগমনের দিকে তাকিয়ে আহমেদ ভীষণ চমৎকৃত হয়। সঙ্গে সঙ্গে বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। সাদা শাড়ির মধ্যে সে যেন এক প্রজাপতির মতো ফুলের মাঝে বসে আছে। তার কৌতূহলী চোখে সজীবতা স্পষ্ট। আহমেদের বুকের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জাগে। সে কি করে এই স্নিগ্ধ ফুলটাকে রেখে অত দূরে চলে যাবে? রোজা আহমেদের কাছে এসেই হাসি মুখে উৎফুল্লে বলে ওঠে, আরে বা, আপনিও সাদা শার্ট পরেছেন, আমিও সাদা শাড়ি পরেছি। দেখেছেন আমাদের কত মিল। আমার কেন জানি আজ মনে হচ্ছিল
যে আপনি সাদা রঙের কিছু একটা পরে আসতে পারেন। এই জন্যই আমিও সাদা রঙের এই শাড়িটা পরে আসলাম। ভালো লাগছে আমাকে? আহমেদ রোজার চোখে মুখের দিকে তাকিয়ে নেশালো কণ্ঠে বলল, খুব সুন্দর লাগছে। রোজা এবং আহমেদ একসাথে বেঞ্চে বসলো। রোজা এবার কৌতূহলী নিয়ে জিজ্ঞাসা করলো, হঠাৎ করে এইভাবে ডাকলেন কেন? কিছু হয়েছে? আসলে আহমেদের গলা শুষ্ক হয়ে আসছে। একটা বড় শ্বাস নিয়ে আহমেদের সমস্ত ঘটনা খুলে বলল রোজাকে। পুরো সময়টা সে রোজার দিকে না তাকিয়েই বলল। সবকিছু বলার পর আহমেদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচের দিকে তাকিয়ে থাকলো। রোজার দিকে তাকানোর আর সাহস নেই তার। সবকিছু শোনার পর কিছুক্ষণ রোজা চুপ থাকলো। এরপর ধীরে ধীরে আহমেদের কাছে এসে বসে, তার চোখের দিকে তাকায়। আপনি কি সত্যিই যেতে চান? রোজা খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করে। আমি জানি না। আহমেদের কণ্ঠস্বর কম্পিত হয়ে আসে। আমি এখন কোনোভাবেই দেশ ছেড়ে যেতে চাচ্ছি না রোজা। মূলত তোমাকে ছেড়ে যেতে চাচ্ছি না। কিন্তু ড্যাডের আশা আমার স্বপ্ন। ড্যাড আমাকে ইতিমধ্যে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে। রোজা তার আলতো হাতে আহমেদের হাতটি স্পর্শ করে। গায়ক হওয়া তো আপনার স্বপ্ন। এই স্বপ্ন তো পূরণ করতে হবে। আপনি চাইলে সব কিছুই সম্ভব। যদি আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে অত দূরে যেতে হয়, তাহলে আপনি অবশ্যই যাবেন। আহমেদ অবাক হয়ে তাকালো রোজার দিকে। রোজার হাত দুটো ধরে বলল, তুমি আমাকে ভুল বুঝছো না তো? রোজা যেন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। আমি ভুল বুঝবো কেন? আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন না? এটা সত্যি যে অত দূরে গেলে মন খারাপ হবে, কিন্তু আপনি তো ফিরে আসবেন। রোজা হাসি মুখে বলল। আহমেদ বুঝতে পারল যে মেয়েটা আসলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারেনি। এবার সে চোখ সরু করে বলল, রোজা, আমি কিন্তু 1 বছরের জন্য যাব। সাথে সাথে রোজার মুখ কালো হয়ে গেল। ধক করে উঠল তার বুকটা। রোজা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, 1 বছর? এতদিন থাকবেন ওখানে? আহমেদ মাথা নাড়ালো। এবার রোজার মন খারাপ হতে শুরু করলো। অন্যমনস্ক হয়ে গেল সে। সে তো ভেবেছিল কয়েকদিনের জন্য হয়তোবা। পার্কের বাতাসে এক ঝাঁক ফুলের গন্ধ ভেসে আসছে। সেই মুহূর্তে দুই হৃদয়, দুই স্বপ্নের এক সুরে বাঁধা পড়ে। রোজা একদম চুপ হয়ে গেছে। রোজার এই নীরবতা দেখে আহমেদ যা বোঝার বুঝে গেল। আহমেদ তৎক্ষণাৎই বলে উঠল, না রোজা, আমি যাব না। রোজা তড়িঘড়ি করেই বলে উঠল, না না, আপনি এটা করবেন না। আর এটা কি বলছেন? আপনার বাবার স্বপ্ন এটা। আপনি আমার জন্য কেন আপনার বাবার স্বপ্ন নষ্ট করবেন? আর তাছাড়া গায়ক হওয়া, এটা তো আপনারও স্বপ্ন। আমিও তো চাই আপনি অনেক বড় গায়ক হন, পুরো দেশ আপনাকে চিনুক। আপনি যাবেন, আপনি অবশ্যই যাবেন। আহমেদ কাতর চোখে তাকালো রোজার দিকে। সে জানে রোজা মন থেকে এটা বলছে না। আহমেদ তার একটু কাছে আসলো, ধীর কণ্ঠে বলে উঠল, রোজা। রোজা যেন প্রস্তুত ছিল। সে কৃত্রিম রাগ দেখিয়ে বলে উঠল, আরে, আপনি অবশ্যই যাবেন। কি শুরু করেছেন আপনি, বলুন তো? আমি কি ছোট বাচ্চা নাকি? হতে পারে আমি একটু বোকা, তাই বলে আপনি আমাকে অবুঝ মনে করছেন? এত আবেগ দেখাতে লাগবে না। আবেগ দিয়ে কি জীবন চলে? রোজা এত কঠিন কথা শুনে আহমেদ ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। কারণ সে রোজার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে রোজা ইতিমধ্যে পানিতে টলমল করছে। যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে অশ্রুকণা। হঠাৎ করেই রোজা বলে উঠল, ওখানে গিয়ে কি আপনি আমাকে ভুলে যাবেন? রোজার গলায় শোনায় মৃদু কান্নার ছাপ। রোজার এমন কান্না জড়ানো কথাটা শুনে আহমেদের বুকটা ধক করে ওঠে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে সে। তারপর ধীরে ধীরে রোজার চোখের দিকে তাকিয়ে বলে, ভুলে যাব। নিজেকে ভুলে যাওয়া যায়, নিজের সত্তাকে ভুলে যাওয়া যায় রোজা। নিজের হৃদয়কে ভুলে যাওয়া যায়। তুমি জানো, কানাডার ঠান্ডা হাওয়ায় যদি কখনো আমার দম বন্ধ হতে থাকে, তোমার কথা মনে পড়লে আমি বাঁচতে পারবো। এই দূরত্ব আমাদের ভালোবাসাকে ভাঙতে পারবে না রোজা। তোমার জন্য আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন থাকবে ঠিক যেমন এখন আছে। হয়তো আমি পাশে থাকতে পারবো না, কিন্তু প্রতিটা রাতে তোমার নাম নিয়েই ঘুমাবো। প্রতিটা সকালে তোমার কথা ভেবে জেগে উঠবো।
তোমার স্মৃতি ছাড়া আমি এক মুহূর্তও কাটাতে পারবো না রোজা। তার কণ্ঠের গভীর আবেগ, চোখের মায়া রোজার ভেতরকার যন্ত্রণাকে আরো প্রবল করে তোলে। রোজার বুকের ভেতর অনুভূতির জোয়ার বইছে। সে কোনোভাবেই আহমেদকে আটকে রাখবে না, অন্তত তার জন্য। আহমেদ দেশে পড়ে থাকুক, সেটা সে চায় না। সে নিজেও চায় আহমেদ অনেক বড় কিছু করুক। হঠাৎ করেই সে উঠে এসে আহমেদকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছাড়তেই চায় না আর কখনো। তার হাত আহমেদের শরীরে মিশে যেতে চায়, সব শূন্যতাকে পূর্ণ করতে চায়। আহমেদ বুঝতে পারে রোজা তার চোখের পানি লুকাতে তাকে জড়িয়ে ধরেছে। ধীরে ধীরে তার হাত রেখে দেয় রোজার মাথায়। গভীর ভালোবাসায় সে তার কপালে নরম চুমু খায়, যেন সমস্ত দুঃখ মুছে ফেলতে চায়। তারপর তার ঘাড়ের দিকে মুখ নামিয়ে আরেকটি চুমু খায়, যেন প্রতিটি অনুভূতি, প্রতিটি আশ্বাস তার মধ্যে ঢেলে দিতে চায়। রোজার দেহের প্রতিটি বাঁক আহমেদের শক্ত বাহুর বাঁধে আবদ্ধ হয়ে পড়ে। রোজা হঠাৎ করেই আহমেদকে ছেড়ে দিয়ে আহমেদের চোখের দিকে তাকায়, কিন্তু তার দুই হাত এখনো আহমেদের ঘাড়ে রয়েছে। রোজা অভিমানী স্বরে বলে, শুনেছি কানাডাতে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। আপনি আবার ওখানে গিয়ে ওইসব সুন্দর সুন্দর মেয়েগুলোকে পছন্দ করে বিয়ে করবে ফেলবেন না তো? পরে দেখা গেল আপনি ম্যাম সাহেবকে বিয়ে করে দেশে ফিরে এসেছেন। আহমেদের খুব হাসি পেল রোজার এই কথাটা শুনে। মেয়েটা এত বোকা কেন? কি সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছে? আহমেদ দুষ্টু হেসে বলল, তোমার থেকেও সুন্দরী মেয়ে আছে রোজা? রোজা শক্ত কণ্ঠে বলল, শুধু আছে নাকি, অনেকগুলো আছে। আমি কি সুন্দর নাকি? অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে ওখানে। আমি একদম নিশ্চিত আপনার ওদেরকে দেখলেই পছন্দ হয়ে যাবে। আহমেদ গভীরভাবে তাকিয়ে থাকে রোজার চোখে, যেন তার আত্মা অবধি দেখতে পাচ্ছে। ধীরে ধীরে বলে, হয়তো পৃথিবীর অনেক মেয়ে আছে, অনেক সুন্দর মেয়ে, কিন্তু তাদের মাঝে এমন কেউ নেই যে আমার মন ছুঁয়ে যেতে পারে যেমন তুমি পারো। সুন্দর মুখ অনেক পাবো, কিন্তু এমন একটা হৃদয় পাবো না যেখানে আমার হৃদয় তোমার মতোই মিশে যেতে পারে। তোমার থেকে দূরে গিয়ে আমি হয়তো অনেক কিছু দেখব, কিন্তু হৃদয়ের এই শূন্যতা শুধু তুমি পূরণ করতে পারো, আর কেউ পারবে না। কথাগুলো রোজার হৃদয়ে গভীর ছাপ ফেলে। আহমেদের প্রতিটি শব্দ তার ভালোবাসার গভীরতা, তার আবেগের এক নিঃশব্দ প্রতিচ্ছবি হয়ে ওঠে। তাদের চোখের মিলনে এক নতুন আশা জেগে ওঠে। পার্কের চারপাশে পাখিরা গান গাইছে, যেন তারা সেই প্রেমের সুরে একত্রিত। আহমেদ এবং রোজা দুজনেই জানে তাদের হৃদয়ের কথাগুলি সত্যিকার অর্থে আবেগের পরিচয়, প্রেমের গভীরতা ও জীবনের চ্যালেঞ্জ। আহমেদ জানে তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু সেই কঠিন সিদ্ধান্তের আগে আজকের এই মুহূর্তটা তাকে জীবনের মূল্যবান পাঠ শেখায়, প্রেমের এবং সাহসের। বিকালের সূর্য দিগন্তে নিমজ্জিত হতে শুরু করেছে, আর পার্কের পরিবেশে গোধূলির আবহে ভরে যায়। আহমেদ এবং রোজা যখন একে অপরের চোখের দিকে তাকায়, মনে হয় সময় যেন থমকে গেছে, হৃদয়ের গহীনে এক বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। আহমেদ হঠাৎই ধীরে ধীরে তার পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করে। রোজা ভুরু কুঁচকে তাকিয়ে রইল তার দিকে। এই বাক্সে আবার কি রয়েছে? আহমেদের হাত কাঁপছে, কিন্তু দৃঢ়তার সাথে সে বাক্সটি খুলে ফেলে। এক দৃষ্টিনন্দন আংটি, যা সূর্যের আলোতে যেন উজ্জ্বল হয়ে উঠেছে, তার মধ্যে শোভা পাচ্ছে। রোজা অবাক চোখে তাকালো আহমেদের দিকে। এটা তোমার জন্য, আহমেদ বলল, তার গলার গভীর আবেগে কাঁপছে। রোজা টলমলো চোখ থেকে তাকিয়ে আবারও বলে, যখন আমি থাকবো না, তুমি এটাকে স্মৃতি হিসাবে ধারণ করবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি রোজা, যখন আমি ফিরে আসব তোমাকে বিয়ে করব, আর এখন থেকে তুমি আমার বাগদত্তা। মানে তোমাকে আগে থেকেই রেজিস্ট্রি করে রেখে গেলাম, তাই এখন থেকে তুমি আমার অর্ধেক বউ। রোজার চোখে অশ্রু ঝরে পড়ে। সে বিশ্বাস করতে পারছে না তার মনের ভেতরের একসাথে খুশি এবং উদ্বেগের ঢেউ বয়ে যাচ্ছে। রোজা গলা কাঁপিয়ে বলে উঠল,
কিন্তু আপনি তো চলে যাচ্ছেন, এখন কিভাবে? এই আংটি আমাদের প্রতিশ্রুতি রোজা। আহমেদ রোজারা তার হাতটি তুলে ধরে। আংটিটি তার আঙ্গুলে পরানোর জন্য প্রস্তুত। রোজা বাম হাতের অনামিকা আঙ্গুলে আংটিটি পরাতে পরাতে নেশালো কণ্ঠে বলল, এটি শুধু একটি আংটি নয় রোজা, এটি আমাদের ভালোবাসার চিহ্ন। আমি তোমার থেকে অনেক দূরে থাকব, কিন্তু আমার হৃদয় সবসময় তোমার কাছেই থাকবে। তুমি সেটা আমাকে কখনো ভুলে যেতে পারো না। এই জন্যই আংটিটা তোমাকে দিয়ে গেলাম। এই আংটিটা তোমাকে বারবার মনে করিয়ে দেবে যে তুমি কারোর স্ত্রী। আহমেদ রোজার আঙ্গুলে আংটিটা পরিয়ে দিতেই রোজার হৃদয় মৃদু ঝাঁকুনি খায়, যেন এক নতুন সুরের জন্ম হলো তাদের মাঝে, যেখানে প্রেমের প্রতিশ্রুতি ছড়িয়ে পড়ে। আমি অপেক্ষা করব, রোজা বলল, তার মুখে এক উজ্জ্বল হাসি। আপনি ফিরে আসবেন এবং আমরা আমাদের নতুন জীবন শুরু করব। পার্কের বাতাসে সেই মুহূর্তে স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে, আর চারপাশে প্রকৃতি যেন তাদের প্রেমের সাক্ষী হয়ে যায়। দুটি হৃদয় দুটি স্বপ্নের সাথে আবদ্ধ, এখন অমলিন এক স্মৃতির রেশ নিয়ে এক নতুন পথে এগোচ্ছে। পার্কে কাটানো সেই আবেগপূর্ণ মুহূর্তের পরে আহমেদের বাড়ির পথে পা বাড়ায়। তার মনে ভিড় করেছে অসংখ্য ভাবনা, বুকের ভেতরে জমে থাকা ভালোবাসার প্রতিশ্রুতির ভার। আজকের দিনটি তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা, কিন্তু এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, যা তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাড়ির দরজায় পা রাখতেই আহমেদ গম্ভীর হয়ে যায়। আহমেদ সিদ্ধান্ত নেয় সে তার বাবাকে একটি শর্ত দেবে। এটা ছাড়া সে কোনো উপায় নেই, না হলে সে কোনোভাবেই নিশ্চিত দেশ থেকে যেতে পারবে না। আহমেদের বাবার জন্য তার সফলতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার হৃদয়ের কথা শুনতে প্রস্তুত থাকতে হবে। ড্যাড, আহমেদ বলল, নিজের কণ্ঠস্বর যেন দৃঢ় করে। আনিসুর রহমান সোফায় বসে পেপার পড়ছিলেন। আহমেদকে দেখে তিনি এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে পেপারে চোখ রেখেই বললেন, কিছু বলবে? আমি কানাডাতে যেতে রাজি। আনিসুর রহমান উৎফুল্ল হয়ে তাকালেন নিজের ছেলের দিকে। সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়িয়ে আহমেদকে জড়িয়ে ধরলেন। আই অ্যাম প্রাউড অফ ইউ বাবা। আমি জানতাম তুমি আমার ছেলে হয়ে কখনোই আমার কথা অমান্য করবে না। তুমি অবশ্যই আমার সম্মান বাঁচাবে। আমার কথা এখনো শেষ হয়নি ড্যাড। আমি তোমাকে আরেকটা কথা বলে দিতে চাই। শোনো, তুমি জানো আমি চাই তুমি দেশের জন্যই কিছু ভালো করতে। বিদেশে যাওয়ার বিষয়টি ঠিক আছে, তবে আমাদের আহমেদ কথা কেড়ে নেয়। দৃঢ় কণ্ঠে সে বলে ওঠে, আগে আমার কথা শোনো ড্যাড। আমি কানাডায় যাব, তুমি যা করতে বলবে তাই করব, যদি তুমি রোজাকে তোমার বৌমা হিসাবে মেনে নাও। আনিসুর রহমান ভুরু কুঁচকে তার ছেলের দিকে, আহমেদ তার বাবার চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, কানাডা থেকে ফিরে এসে আমি রোজাকে বিয়ে করব। এসব কি কথা বলছো তুমি আহমেদ? এই মেয়েটা আবার কে? পরিচয় কি তার? বিরক্তিকর কণ্ঠে বলে উঠলেন আনিসুর রহমান। আহমেদ কোনো রকম ভনিতা ছাড়াই রোজার সম্পর্কে সমস্ত কিছু বলে দিল আনিসুর রহমানকে। সবকিছু শুনে আনিসুর রহমান হতাশ হয়ে পড়লেন। তিনি হতাশ কণ্ঠে বলেন, এই আহমেদ, এসব কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বাবা একজন নামকরা ডিরেক্টর এবং প্রডিউসার। আমার ছেলে হয়ে তোর বিয়ে হওয়া উচিত কোনো নায়িকার সাথে, অথবা মিডিয়া জগতের কোনো উঁচু লেভেলের মেয়ের সাথে। আর তুই কিনা একটা মধ্যবিত্ত ফ্যামিলির মা মরা মেয়েকে বিয়ে করতে চাচ্ছিস, যার বাবা আবার প্যারালাইজড। আহমেদ মনে মনে ক্ষেপে উঠল, তবুও ঠান্ডা কণ্ঠে বলল, ড্যাড, রোজাকে নিয়ে এবং রোজার ফ্যামিলিকে নিয়ে আমি কোনো বাজে কথা শুনবো না প্লিজ। তোমাকে আমি আর একটা কথা ভালো করে বলে দেই, রোজাকে আমি ভালোবাসি। আমি রোজার স্ট্যাটাস দেখে ওকে ভালোবাসিনি। ওর টাকা আছে কি না সেটা দেখেও আমি ওকে ভালোবাসিনি। ওর মধ্যবিত্ত ফ্যামিলি হোক আর উচ্চবিত্ত ফ্যামিলির হোক, আই ডোন্ট কেয়ার। তুমি আরও শুনে রাখো ড্যাড, ও শুধুমাত্র মা মরা গরিব মেয়ে না, ও এতটাই গরিব এবং মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে যে নিজের টাকায় নিজের বাবাকে চালায়, নিজের বাবার সংসার চালায়। ও এমন একটা মেয়ে যে টাকার অভাবে
সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল। আনিসুর রহমান অবাক হয়ে শুনছে তার ছেলের কথা। তার ছেলেকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আহমেদ কোনো ভনিতা ছাড়াই আবারও বলল, আমি এরকম মেয়েকেই ভালোবেসেছি ড্যাড, আর আমি তাকেই বিয়ে করব। এখন তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে কি দেখে আমি ভালোবেসেছি, তাহলে আমি দুঃখিত, এর উত্তর আমার কাছে নেই। তবে বাহ্যিকভাবে আমি ওর সরলতার প্রেমে পড়েছি, আমি ওর হৃদয়ের প্রেমে পড়েছি, আমি ওর পবিত্র মনের প্রেমে পড়েছি। ব্যাস, একজন ছেলে হয়ে আমি তোমাকে এর থেকে বেশি কিছু বলতে পারবো না বাবা। আনিসুর রহমান 2 আঙ্গুল দিয়ে কপাল ঘষে বলেন, দেখ বাবা, মাথা ঠান্ডা কর। মেয়েটা মনে হচ্ছে ভালো করেই তোর মাথাটা খেয়েছে। তোকে আমি বলি, এরকম গরিব ঘরের মেয়েরা ইচ্ছে করে বড়লোক ছেলেকে ফাঁসায়, তারপর টাকা নিয়ে ভেগে বজায়। আহমেদের চোয়াল শক্ত হয়ে আসে। আজ পর্যন্ত সে কোনো দিনও রোজাকে দামি কিছু গিফট করেনি। তার কারণ দামি কিছু দিতে গেলেই রোজা সব সময় রিজেক্ট করেছে। শুধুমাত্র আজকেই সে আংটিটা দিয়েছে, হয়তো বা ভালোবাসার চিহ্ন হিসেবে দিয়েছে দেখেই রোজা সেটা নিয়েছে। আর সেই মেয়েটাকে তার বাবা টাকা লোভী মনে করছে। আনিসুর রহমান আবারও বলল, আমি ড্যাড, আমি ড্যাম শিওর মেয়েটা তোর সাথে চ্যাটিং করছে, আর তোর টাকার লোভেই মেয়েটা তোর সাথে ভালোবাসার নাটক করছে। আহমেদ বাঁকা আসলো, তারপর বলল, ঠিক বলেছো ড্যাড, তুমি একদমই ঠিক বলেছো। অনেক লোভী, অনেক বেশি লোভীও, কিন্তু টাকা লোভী নয়। সে আমাকে পাওয়ার জন্য লোভী, সে ভালোবাসা লোভী। আনিসুর রহমান কিছুক্ষণ নীরব থেকে গভীর চিন্তা করে। আহমেদ আবারও বলে, ড্যাড, আমার জীবনের এই মুহূর্তটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি রোজাকে সত্যিই অনেক ভালোবাসি। যদি তুমি তাকে মেনে না নাও, তবে আমি দেশ ছেড়ে কোথাও যেতে পারবো না। এই সিদ্ধান্তে আমি স্থির। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে তুমি আমার ভালোবাসাকে সম্মান করবে। আনিসুর রহমান বেশ কিছুক্ষণ নীরব থাকেন, মনে মনে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। কিন্তু সময় কাটতে থাকে। তার ছেলের একাগ্রতা ও প্রেমের গভীরতা তাকে নাড়িয়ে দেয়। শেষে তিনি বলেন, আমি তোমার ভালোবাসাকে সম্মান করি আহমেদ, কিন্তু তোমাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে। যদি তুমি সত্যি বিশ্বাস করো যে সে তোমার জন্য সঠিক, সে যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে, তাহলে আমিও আপত্তি জানাবো না। তবে মনে রেখো, তোমার কেরিয়ারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলেই আনিসুর রহমান তার ঘরে চলে গেলেন। আহমেদ অবশেষে আনন্দের প্রশ্বাস ফেলল। তার বাবার কথায় সে আশাবাদী। আহমেদের মনে আজ অনেক দ্বিধা। রোজার বাবার সঙ্গে দেখা করতে আসার আগে তার মন বিষণ্ণ হয়ে পড়েছিল। বাড়ির দরজায় দাঁড়িয়ে সে অনুভব করলো আজকের দিনে তার হৃদয় কতটা ভারী। জানালা দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছিল, যেন বাতাসও তার অনুভূতির সুরকে উপলব্ধি করছে। আমাদের মনে তো একটা পরিকল্পনা। সে মূলত রোজাকে বিয়ে করার প্রস্তাব নিয়েই তার বাবার কাছে এসেছে। অন্তত যাওয়ার আগে অনুমতি নিয়ে যাওয়া যাক। আহমেদের আগমনে রোজার বাবা যেন খুবই খুশি হলেন। তিনি খুশি মনে জিজ্ঞাসা করলেন, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, ভালো আছি আঙ্কেল। আপনি ঠিক আছেন তো? আপনার শরীর কেমন? রমজান ইসলাম একটু হেসে বললেন, খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি। তো তুমি আর কতদিন আমাকে আঙ্কেল বলে ডাকবে বাবা? আহমেদ যেন খুব অবাক হলো। সে একটু ইতস্ত করে বলল, মানে? রমজান ইসলাম হিসেবে ক্ষীণ হেসে বলেন, না বাবা, কিছু না। তুমি বলো বাবা, তোমার কেমন দিনকাল যাচ্ছে? হঠাৎ যে বাড়িতে এলে, কিছু বলবে নাকি? আসলে আঙ্কেল, আমি কানাডা যাচ্ছি। প্রথম থেকেই আহমেদ সমস্ত ঘটনা রমজান ইসলামকে খুলে বলল। রমজান ইসলামের মুখটা সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল। তিনি কিছু বলার আগেই আহমেদ আবারও বলে উঠল, কিন্তু আমি এখানে এসেছি আপনাকে জানাতে যে আমি রোজাকে বিয়ে করতে চাই। রমজান ইসলামের মুখে ঝিলিক দিয়ে উঠল। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, কি বলছো বাবা, সত্যি? হ্যাঁ সত্যি আঙ্কেল, আমি ওকে বিয়ে করতে চাই। আপনি যদি সম্মতি দেন, তাহলে আমি নিশ্চিত থাকতাম কানাডা থেকে ফিরে এসে ওকে আমি পুরোপুরি নিজের করে নেব। রমজান ইসলাম আনন্দে হুঁশ হারালেন। তিনি সাথে সাথে উৎফুল্ল হয়ে বললেন, এ কি বলছো তুমি বাবা, এটাও সম্ভব?
তুমি কোথায় আর আমার মেয়ে কোথায়? তুমি তো অনেক বড়লোক ছেলে বাবা, এটা কিভাবে? আহমেদ রমজান ইসলামকে থামিয়ে দিয়ে নমনীয় হয়ে বললেন, আঙ্কেল প্লিজ, আপনিও এখন আমার বাবার মতো আগের যুগের বাংলা সিনেমার ডায়লগ দেওয়া শুরু করবেন না। আমি আমার বাবাকে বলেছি, আমার পরিবারে তেমন কেউ থাকে না তো আঙ্কেল। আমার মাও তো রোজার মায়ের মতোই আমাদের ছেড়ে চলে গেছে। আমি আমার ড্যাডকে বলেছি রোজার বিষয়ে, রাজি হয়েছেন উনি। রমজান ইসলাম বিশ্বাস করতে পারছিলেন না যেন। তিনি আহমেদের দিকে তাকিয়ে আছেন, যেন তার চাহনি ছিল সমস্ত জীবনের ধকল বয়ে নিয়ে আসা। তুমি কি নিশ্চিত? আমার মেয়ে, ও তো অনেক অসহায়। হ্যাঁ, আমি নিশ্চিত। আহমেদ তার কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আমি জানি আপনার অবস্থার কারণে আপনি চিন্তিত আঙ্কেল, কিন্তু আমি তার পাশে থাকবো, তার যত্ন নেব। আমি জানি এটা শুনতে খারাপ লাগলেও সত্যি যে আপনি বেশি দিন বাঁচবেন না, কিন্তু আমি তাকে সুখী রাখার প্রতিজ্ঞা করছি আঙ্কেল। আপনার স্বপ্ন পূরণ হবে। আপনার অনুপস্থিতিতে ও কখনোই একা হবে না। আমি সবসময় ওর পাশে থাকবো। হয়তোবা আপনার মতো ভালোবাসতে পারবো না, কিন্তু আমি আপনাকে এটা নিশ্চিত করে বলতে পারি যে পৃথিবীতে আপনার পরে আমার থেকে কেউ রোজাকে বেশি ভালোবাসতে পারবে না। রমজান ইসলামের চোখে এক মুহূর্তের জন্য চাঞ্চল্য দেখা যায়। তিনি তার চোখের জল ধরে রাখেন, যেন একটি অসাধারণ চাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন। তুমি সত্যি তাকে ভালোবাসো? নিজের থেকেও বেশি। সে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমি তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারবো। রমজান ইসলাম তার চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য নীরব থাকলো। তারপর ধীরে ধীরে বলেন, তুমি যদি সত্যি তাকে ভালো বা রাখতে পারো বাবা, তবে এই অসহায় এক বাবা দুই হাত তুলে দোয়া করছে তোমাদের জন্য। পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি হবে তোমরা। আমার মেয়েটাকে ভালো রেখো বাবা। আহমেদ সম্মতি জানিয়ে নীরব থাকলো। কিছুক্ষণ পার হলে আহমেদ উসখুস করতে থাকলো। তার মন ভার এবং আশঙ্কায় ভরা। তার হৃদয়ে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রোজার বাবার অনুমতি তো পাওয়া যাবে তো? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আহমেদ ধীরে ধীরে বলল, আঙ্কেল, রোজা কোথায়? আপনার মেয়ের সাথে কিছুক্ষণের জন্য দেখা করতে পারবো? আসলে কালকে এয়ারপোর্টে আমাকে বিদায় জানানোর জন্য ওকে তো আসতে লাগবে। কখন চলে যাচ্ছি সেটা ওকে জানানো প্রয়োজন। রমজান ইসলাম তড়িঘড়ি করে বলেন, হ্যাঁ বাবা, কেন নয়? ও তো ছাদে আছে। যখন ও তোমাকে দেখতে পেয়েছে তখনই ছাদে চলে গেছে। তুমি যাও, ওর সাথে দেখা করে এসো। আহমেদ বেশ বুঝলো রোজা অভিমান করে তার চোখের সামনে আসছে না। এই জন্যই তাকে তাদের বাড়িতে আসতে দেখেই সে ছাদে চলে গেছে। আহমেদ রমজান ইসলামের পাশ থেকে উঠে দাঁড়ালেন। রমজান ইসলাম আবারও ডেকে ওঠে আহমেদকে। আহমেদ পিছু ঘুরে বলে ওঠে, বলুন আঙ্কেল। বাবা, তোমাকে একটা কথা বলি। তোমাকে আমি অনেক বিশ্বাস করেছি বাবা। আমার মন বলছে তুমি আমার মেয়ের জন্য যোগ্য। নিজের ছেলে হিসাবে তোমাকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ আঙ্কেল, বলুন। বাবা, এটা ঠিক যে আমি বেশি দিন বাঁচবো না, কিন্তু যতদিন বাঁচার কথা ছিল আমি হয়তোবা ততদিনও বাঁচবো না। আমার আয়ু আরো অনেক বেশি কমে গেছে বাবা। আহমেদ কিছুই বলল না। সে রাশভারী কণ্ঠে বলল, কেন আঙ্কেল, এসব কেন বলছেন আপনি? রমজান ইসলাম আহমেদের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি শুধু একটা নাম মনে রেখো বাবা। এই নামটাই ভবিষ্যতে তোমার আর রোজার কাজে লাগবে। শুধু একটা নাম তুমি মনে রেখো। আমার মৃত্যুর পর তুমি এই নামটা নিয়ে ভেবে দেখবে, তাহলে সব উত্তর পেয়ে যাবে। কি নাম? জাবেদ রায়্যান খান। আহমেদ দ্রুত ছাদের দিকে চলে যায়। ছাদে পৌঁছালে তাদের হৃদয়টি দ্রুত ধড়ফড় করতে থাকে। রোজা সেখানে একা বসে আছে। মনে হচ্ছে যেন পৃথিবীটা তার পাশে থেমে গেছে। সে দূরে তাকিয়ে আছে, যেন কোথাও একটি অদৃশ্য স্মৃতির মধ্যে ডুবে গেছে। রোজা! আহমেদ ডেকে ওঠে। রোজা অবাক হয়ে পিছনে ফিরে তাকায়। চোখে অশ্রু, মুখে একরাশ বিষণ্ণতা। আপনি আপনি কেন এসেছেন? তোমার সাথে কিছু কথা বলতে এসেছি রোজা। আহমেদ ধীরে ধীরে কাছে গিয়ে বলে। আহমেদ সেই দিকে এগিয়ে যায়। রোজার কাছে এসে বলে, তার হাতটা ধরে নেয়, যেন একটি শক্তিশালী বন্ধনে আবদ্ধ হয়েছে। শোনো, তুমি কখনো একা অনুভব করবে না, বুঝলে? তুমি আমার হৃদয়ের মধ্যে থাকবে।
ওখান থেকে ফিরে এসে এক মুহূর্তও সময় নষ্ট করব না, বিয়ে করে ফেলবো তোমাকে। রোজা ধীরে ধীরে আহমেদের দিকে তাকায়, তার হৃদয়ের দোলনাটাকে অনুভব করে। ছাদের নরম বাতাসে শীতলতা ছিল, কিন্তু তাদের হৃদয়ের আগুন জ্বলছিল। আহমেদ ধীরে ধীরে রোজার কাছে গিয়ে বসে, তার চোখের গভীরে গভীরতায় জোয়ার অনুভব করছিল। রোজার চোখে জল, কিন্তু সেই জল যেন ভালোবাসার এক আলাদা সুর। রোজা, আহমেদ বলল, তার কণ্ঠে কোমলতা, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। আহমেদ রোজার বাম হাতটা তুলে ধরে নিজের দেওয়া আংটিটাতে খুব আবেশে চুমু খায়। রোজা চোখটা বন্ধ করে তৃপ্তির অশ্রু ফেলে। আংটি থেকে ঠোঁটটা উঠিয়ে আহমেদ বলে, তুমি যখন আমাকে মিস করবে তখন এই আংটিতে চুমু খাবে। তখন তুমি অনুভব করতে পারবে যে আমি তোমার কাছেই আছি। রোজা কিছু বলার আগে সে হাতের ওপর থেকে হাত রেখে বলল, আমি জানি, আমি যেখানেই থাকি তোমার ভালোবাসা আমাকে শক্তি দেয়। তুমি আমার সবকিছু। হঠাৎ যেন সমস্ত পৃথিবী থেমে গেছে। আহমেদ তার কপালে চুমু খায়। প্রথমে একটি হালকা চুমু, তারপর অনুভূতি ঢেলে দেওয়ার জন্য আরেকটি। আহমেদের ঠোঁটের ছোঁয়ায় রোজা যেন হারিয়ে যায়। এক মুহূর্তের জন্য মনে হয় তারা সময়ের গণ্ডি অতিক্রম করে যাচ্ছে, যেন চারপাশে সকল স্রোত তাদেরকে পেরিয়ে নিয়ে যাচ্ছে। আহমেদ আবারও নেশালো কণ্ঠে বলে ওঠে, খুব ইচ্ছে করছে তোমার ঠোঁটে একটা চুমু খেতে, তোমার ঠোঁটের ছোঁয়া পেতে খুব ইচ্ছে করছে রোজা। কিন্তু ওই যে প্রতিজ্ঞা করেছি বিয়ের আগে তোমার ঠোঁট ছোবো না, কেন যেন হিরোগিরি করে আগ বাড়িয়ে এমন প্রতিজ্ঞা করলাম। আহমেদ কথাগুলো শুনে হাজার কষ্টের মাঝেও রোজা হেসে ওঠে। রোজার হাসি দেখে আহমেদ তার কপালে আবারও চুমু খেয়ে বলল, তুমি কি জানো তোমার মুখের এই হাসি আমার সব কষ্ট ভুলিয়ে দেয়। তুমি আমার পৃথিবী, আমার আত্মা, আমার ভবিষ্যৎ। তোমাকে হারানো মানে আমার জীবনের আলো হারানো। রোজা শ্বাস রুদ্ধ করে দীর্ঘশ্বাস ফেলে, এরপর নিজের গোলাপের ন্যায় ঠোঁট দুটো নাড়িয়ে বলে, কপালে চুমু খাওয়ার অনুমতি পেয়েছেন দেখে বারবার কপালে চুমুই খেয়ে যাচ্ছেন। এরপরে যখন ঠোঁটে চুমু খাওয়ার অনুমতি পাবেন তখন কি করবেন? আহমেদ ভনিতা ছাড়াই উত্তর দিল, তখন ঠোঁটেও চুমু খেয়ে যাব, কোনো থামাথামি নেই। রোজা আবারও খিলখিল করে হেসে ওঠে। বিদায়ের সময় এসেছে। ছাদে মৃদু বাতাস তাদের চারপাশে ঘুরছে, কিন্তু আহমেদের মনে এখনো অস্থিরতা। সে জানে কাল সকালে এয়ারপোর্টে যেতে হবে, এবং আজকেই এই মুহূর্তটি তার জন্য শেষবারের মতো। আহমেদ রোজার হাতটা শক্ত করে ধরে বলে, রোজা, আমি চাই তুমি কাল সকালে আমার সাথে এয়ারপোর্টে দেখা করতে আসবে। এটা আমাদের জন্য 1 বছরের শেষবারের মতো দেখা হবে। রোজা একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, তার চোখে আবারও অশ্রু জমে। রোজা কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমাকে যেতে হবে? অবশ্যই যেতে হবে। যাওয়ার আগে তোমাকে শেষবারের মতো মন ভরে দেখব না আমি? আমি চাই তুমি যেন হাসি মুখে এসে আমাকে বিদায় জানাও রোজা। মনে রেখো, আমাদের মধ্যে একটি অটুট সম্পর্ক রয়েছে, এটি কখনো ভাঙবে না। শেষবারের জন্য। আহমেদ রোজার গালে একটি চুমু খায়, তারপর জড়িয়ে ধরে। রোজা আহমেদের পিঠে হাত দিয়ে তাকে আশ্বাস দিয়ে বলে, আমি আসব। একটু পর আহমেদ ছাদ থেকে নেমে চলে যায়। মনে মনে প্রতিজ্ঞা করে সে ফিরে আসবে। রোজা সেখানেই দাঁড়িয়ে থাকে, তার হৃদয়ের ভালোবাসা এবং কষ্ট এক অদ্ভুত মিশ্রণ। সকালবেলা সূর্যের প্রথম রশ্মি মেঘের আড়ালে লুকিয়ে আছে। চারপাশে যেন এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছিল। বাতাসেও একটি বিষণ্ণ সুর। আহমেদ এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে, তার হৃদয়ে বিষাদে ভরা। আজকের সকালটি যেন তার কাছে অদ্ভুতভাবে থমকে গেছে। এমন একটি সকাল যেখানে মেঘের মতো মন খারাপ করে রাখা সমস্ত বাতাসে উড়ে যাচ্ছে। আহমেদ নিরলসভাবে তাকিয়ে আছে এয়ারপোর্টের গেটের দিকে। রোজা আসবে, নিশ্চয়ই আসবে। সে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রতিটি সেকেন্ড যেন তার অনন্তকাল হয়ে দাঁড়িয়েছে। অবশেষে দূর থেকে একটি পরিচিত ছায়া দেখা গেল। রোজা আসছে, তার চোখে এক টুকরো অসীম কষ্ট। আহমেদ মুগ্ধ নয়নে তাকালো রোজার দিকে। আহমেদের কাছে আসার পর রোজা নিজের মনকে সামলে নিয়ে আহমেদের দিকে তাকালো।
তাদের চোখে একটি গভীর সংযোগ ছিল, যেন সমস্ত কথাগুলো মুখে আসার আগেই প্রকাশ পাচ্ছিল। আহমেদ তার লাগেজটি পাশে রেখে রোজার দিকে এগিয়ে গেল। তার দুই হাতে রোজার আদরে মুখটা পুড়ে নিয়ে বলল, রোজা, ভালো থাকবে, একদম কষ্ট পাবে না, ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি আমাদের জীবনে একটি সোনালী মুহূর্ত আসবে, দোয়া করবে আমার জন্য। বলার সঙ্গে সঙ্গে আহমেদ তার কপালে ঠোঁটের ছোঁয়া এঁকে দিল। সেখানেই স্নেহের একটি তীব্র প্রকাশ ঘটল। সেই চুমু যেন সমস্ত কষ্ট ও ভালোবাসার প্রকৃতি। রোজা প্রথমে কিছুটা দ্বিধায় ছিল, কিন্তু তারপর তার অশ্রুকণা বাঁধ মানল না। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, ফ্লাইট টেক অফের টাইম হয়ে গিয়েছে। আহমেদ রোজাকে ছেড়ে দিল। সে নিজেও রোজার সামনে এখন বেশিক্ষণ থাকতে চাচ্ছে না, কারণ যতই সে রোজার সামনে থাকুক, শক্ত থাকুক, তারও ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছে। কিন্তু তার এই দুর্বলতা আহমেদ রোজাকে দেখাতে চায় না। না হলে মেয়েটা আরো ভেঙে পড়বে। নিজের দুর্বলতা ঢাকতে আহমেদ তড়িঘড়ি করে লাগেজটা হাতে নিল। রোজা এখনো টলমল চোখে তাকিয়ে রয়েছে আহমেদের দিকে। সে কোনোভাবে ভাবতে পারছে না যে এই মানুষটা তাকে 1 বছরের জন্য ছেড়ে চলে গেছে। পুরো একটা বছর সে এই মানুষটাকে চোখের দেখাও দেখতে পারবে না। আহমেদ আর অপেক্ষা না করে দ্রুত গতিতে আসছি বলে এয়ারপোর্টের প্রবেশ পথে ঢুকেও যাবে। তখনই রোজা খপ করে তার হাতটা ধরে ফেলল। আহমেদ হাতটা রোজা সাপের মতো পেঁচিয়ে ধরল। আহমেদ বেশ ভালোভাবেই বুঝতে পারল যে মেয়েটা এখন আবেগী হয়ে পড়েছে। আহমেদ পিছু না ঘুরেই একটু শক্ত হয়ে বলার চেষ্টা করল, রোজা। এই একটি শব্দ যেন অসীমের গভীরে প্রবাহিত হচ্ছে। রোজার চোখে জল চিকচিক করে উঠল। যাবেন না প্লিজ, রোজা ফোঁপাতে ফোঁপাতে বলল। তার কণ্ঠে অসহায়ত্ব, তার গলার চাপা কষ্ট যেন আহমেদের হৃদয়ে প্রবাহিত হচ্ছে। সে অনুভব করছে রোজার কোমল হৃদয়ের রক্তক্ষরণ। অথচ এই মেয়েটাই সেই দিন বিকালবেলা তাকে ধমক দিয়েছিল, যাতে সে আবেগে না দেখিয়ে চলে যায়। আর আজ নিজেই থাকার জন্য জেদ করছে। তুমি শুধু একবার না বললে আমি কখনোই যেতাম না রোজা, কখনো যেতাম না। কিন্তু এখন আমি যদি না যাই, একটু পরে তুমি আবার বলবে চলে যান। আহমেদের কথাটা মিথ্যা নয়। রোজা নিজেও চায় যে আহমেদ উজ্জ্বল ভবিষ্যৎ হোক। আহমেদ হালকাভাবে হাতটি ধীরে ধীরে ছাড়ানোর চেষ্টা করে, যেন একটি জাদুকারী বাণীর মতো। তাদের মধ্যে একটি অদৃশ্য শক্তি কাজ করছিল, কিন্তু সেই শক্তি তাদের আলাদা করে দিতে চাচ্ছিল। আমি চলে যাচ্ছি রোজা, তবে আমি তোমায় কথা দিচ্ছি এই আহমেদ শুধু তোমারই হয়ে থাকবে। সে আবারও তোমার কাছে ফিরে আসবে। আহমেদ তার হাতের স্পর্শ থেকে ধীরে ধীরে মুক্ত হতে থাকে, যেন একটি পাতা ঝরে পড়ছে। রোজার হৃদয় ছিঁড়ে যেতে লাগলো। আহমেদ কিছু না বলেই হাতটি আরো আলতো করে ছাড়ে। তাদের হাতের মধ্যে যে আবেগ ছিল সেটি যেন এক দৃষ্টান্ত স্থাপন করেছে, একটি হৃদয়ের সংযোগ যা মৃদু শব্দের মতো মিলিয়ে যাচ্ছে। অবশেষে হাত একে অপরের হাত থেকে বিচ্ছিন্ন হলো। রোজা তার হাতের মধ্যে শূন্যতা অনুভব করতে লাগলো, যেন পুরো বিশ্ব তার কাছে অন্ধকার হয়ে গেছে। আহমেদের সামনে পা বাড়ালো। রোজা আর সইতে পারল না, অঝরে কাঁদতে লাগলো, যেন তার অশ্রুগুলো পৃথিবীর সবচেয়ে ভারী বৃষ্টির মতো ঝরছে। আহমেদ শুনতে পেল, কিন্তু পিছনে ঘুরল না, না হলে সে সত্যি আটকে যাবে রোজার মায়ায়। সেই মুহূর্তে সময় যেন থমকে গেছে। অবশেষে আহমেদের চোখের আড়াল হয়ে গেল, কিন্তু রোজার হৃদয় তখনও তাকে আটকানোর জন্য চিৎকার করে যাচ্ছিল। আহমেদ! সে তার ডাক শুনল না, কিন্তু শব্দগুলো যেন তার কণ্ঠে আটকে গেল। সেদিন আহমেদ স্রোতের মতো প্রবাহিত হয়ে গেল, যেন একটি নদী একটি গন্তব্যে চলে যাচ্ছে, এবং রোজা সেখানেই দাঁড়িয়ে রইল। তার হাতটি খালি হয়ে গেছে, মনে হচ্ছে পুরো পৃথিবী তার পাশে এক অন্ধকারে ডুবে গেছে। এভাবে তারা একে অপরকে হারিয়ে গেল, তাদের হৃদয়ে এক অবর্ণনীয় শূন্যতা নিয়ে। এই ছিল তাদের বিচ্ছেদের গল্প, একটি অস্থায়ী বিদায়,
যা সময়ের গণ্ডি পেরিয়ে রেখে গেল হৃদয়ের এক গভীর দাগ। আহমেদ চলে যাওয়ার পর রোজার সমস্ত দেহ যেন এক বোঝার নিচে চাপা পড়ে গেল। তার হৃদয়ে যে অসহ্য শূন্যতা তৈরি হয়েছে তা যেন ভাঙনের টুকরোগুলোরও আরো তীব্র করে তুলল। সে ফুটপাতের উপরে হেলে দুলে পা বাড়াতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপ যেন এক একটি কষ্টের ভার বহন করে। রাস্তায় মানুষের ভিড়, কিন্তু তার কাছে মনে হলো সে যেন একা। চারপাশের জগৎ ভীষণ রকম নিঃসঙ্গ। অতিক্রম করতে থাকা মুহূর্তগুলো যেন সময়ের গতি থামিয়ে রেখেছে। প্রতিটি মুখের দিকে তাকিয়ে সে শুধু হতাশার একটি ছবিই দেখতে পাচ্ছে। আমি কিভাবে বাঁচব? রোজা নিজের মনে ফিসফিস করে বলল, তার কণ্ঠে ঝর্ণার মতো কান্না। মনে হচ্ছিল তার হৃদয়ের ভেতরের এক বিরাট গহ্বর সৃষ্টি হয়েছে, যা কখনো পূর্ণ হবে না। রাস্তার পাশের সড়কে পাশে পড়া গাছগুলো পাতা থেকে শুকিয়ে গেছে। প্রকৃতি যেন তার ভেতরের দুঃখের সঙ্গী হয়ে গেছে। রোজার পা যেন স্থির হয়ে গেছে। যখন সে একটি সেতুর কাছে এসে দাঁড়ালো, মনের মধ্যে নানান চিন্তা প্রবাহিত হতে লাগলো। আহমেদের সাথে কাটানো মুহূর্তগুলো, তাদের হাসি, কথা, আবেগ সবকিছু যেন জ্বলন্ত আগুনের মতো স্মৃতিতে গেঁথে রইল। সে সেখানেই দাঁড়িয়ে রইল, তার হাতগুলো কাঁপছে, যেন তার হৃদয় দুঃখে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। অবশেষে সে আবারও হাঁটতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপ যেন তার শরীরের মধ্যে জড়ো হয়ে কষ্টের প্রতীক। ফুটপাতে হাঁটার সময় সে অনুভব করলো পৃথিবীর সবকিছু তার বিরুদ্ধে চলে গেছে। পথের ধুলো, পাথর, বাতাস সবে যেন তার কষ্টের সঙ্গে একত্রিত হয়ে গেছে। বাড়ির দিকে পা বাড়ানো হয়। রোজার মনে হলো যেন সবকিছু ভেঙে পড়েছে। তার হৃদয় আরো ভারী হয়ে উঠেছে। প্রতিটি শ্বাস যেন তার জন্য একটি শাস্তি। সকালের স্নিগ্ধ বাতাসে তার হৃদয়ের বিষণ্ণতা আরো গভীর হয়ে উঠেছে। সে চাইছিল যেন সবকিছু আবারও ফিরে আসে, যেন আহমেদ তার পাশে ফিরে আসে। কিন্তু সেই চাওয়া শুধুই ছিল দুরাশা। এভাবে রোজার বাড়ির দিকে পা বাড়ালো, কিন্তু তার মনে ছিল কষ্টের একটি গহ্বর, একটি অবর্ণনীয় শূন্যতা, যা তাকে কেবল অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু কেন, কে জানতো এটাই শেষ নয়? রোজার জন্য আরো ভয়ানক কিছু অপেক্ষা করছে। রোজা কি জানতো এই দিনটাই তার জীবনের এক ভয়ানক কাল হয়ে দাঁড়াবে? এই একই দিনে সে তার ভালোবাসার সাথে সাথে তার জীবনের আরেক অংশও হারিয়ে ফেলবে। বাড়িতে পৌঁছানোর পর রোজার শরীরের রক্ত হিম হয়ে গেল। বাড়ির সদর দরজাটি খোলা। অস্বাভাবিক নীরবতা চারপাশকে ঘিরে রেখেছিল। রোজা অজানা ভয়ের আবহে সে ধীরে ধীরে ঢুকলো, কিন্তু হৃদয়ের গভীর এক উদ্বেগ জাগ্রত হলো। বাড়িটা তো এমন নীরব থাকার কথা নয়, আর দরজাটাই বা এভাবে কেন খোলা রাখা? কেমন যেন অদ্ভুত ঠেকছে তার কাছে। বাবা! রোজা ডাক দিল, কিন্তু তার গলা কেঁপে উঠল। ভেতর থেকে অস্বাভাবিক এক খটখট আওয়াজ আসছে। রোজা এগিয়ে যেতে লাগলো। পা যেন এক প্রকার জড়ো হয়ে গেছে। রুমের দরজা খুলতেই তার চোখের সামনে ফুটে উঠল তার শেষ স্বপ্নেতে ভাবেনি। রোজা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। রমজান ইসলাম দেওয়ালের সাথে ঠেস দিয়ে হাঁটু গেড়ে বসে আসে। তার ক্লাসের এক পাশে অবহেলায় পড়ে আছে। কপালের বাম পাশ থেকে রক্ত ঝরছে। হয়তোবা কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছে। দুই হাত পেছনে বেঁধে রাখা, এবং চারপাশে কয়েকজন অন্ধকার ব্যক্তির ভিড়। তাদের চোখগুলো যেন চন্দ্রের আলোতে শীতল হয়েছিল, শত্রুতা ও প্রতিশোধের আগুনের মতো। রোজার আশেপাশের মানুষগুলোর দিকে নজর গেল না। সে শুধুমাত্র তাকিয়েছিল বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা বাবার দিকে। বাবা বলে চিৎকার দিয়ে সে তার বাবার কাছে ছুটে যেতে চাইল, কিন্তু অজ্ঞাত ব্যক্তি তাকে পেছন থেকে ধরে ফেলে। দুজন লোক রোজার হাত চেপে ধরে। রোজার গায়ের ওড়না মাটিতে পড়ে যায়। রোজার সেসবের খেয়াল নেই। আশেপাশে কে রয়েছে তাতেও রোজার কিছুই যায় আসে না। সে শুধু তার বাবার কাছে যেতে চায়, তার রক্তাক্ত বাবাকে ছুঁয়ে দেখতে চায়। রমজান ইসলাম দুর্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মেয়ের দিকে। দুটো কালো ছায়া তার মেয়েকে ধরে রেখেছে, কিন্তু তিনি কিছুই করতে পারছে না। রমজান ইসলাম অস্পষ্ট স্বরে বলে, রোজা মা। এই দুটো শব্দও যেন খুব কষ্ট করেই রমজান ইসলামের কণ্ঠনালী থেকে বেরিয়ে এসেছে।
রোজা চিৎকার করেই যাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার এরকম গগন বিদারক চিৎকার শুনেও কেউ কিছুই করছে না। রোজা হাঁপাতে হাঁপাতে আশেপাশে খেয়াল করলো চারিদিকে সব অপরিচিত বিশাল আকারের ব্যক্তি, যাদেরকে রোজা কখনো দেখেনি। সবার হাতে ভয়ানক সব অস্ত্র। রোজার শ্বাস প্রশ্বাস বেড়েই চলেছে। সে খুব করে চাইছে এটা একটা খারাপ স্বপ্ন হোক, ঘুম থেকে জেগে উঠুক সে, কিন্তু তেমন কিছুই হলো না। রোজা বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে তার বাবার দিকে। তারপর আশেপাশে তাকিয়ে সে যখন বুঝলো এটা বাস্তব, তখন রোজার হৃদয়ে তীব্র শঙ্কা নিয়ে গলা ফেটে চিৎকার করে বলে উঠলো, ছেড়ে দাও আমার বাবাকে, ছেড়ে দাও। কি চাও তোমরা? কারা তোমরা? কেন আমার বাবাকে এভাবে মারছো? তার এরকম চিৎকারের বাণী শুনে কেউ কিছুই বলল না, সবাই নীরব থাকলো। রোজার কাছে যেন সবকিছুই অদ্ভুত লাগছে। সে আবারও নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে চেঁচিয়ে বলে উঠল, আল্লাহর দোহাই লাগে, তোমরা কি চাও বলো? কে তোমরা? তোমার ক্ষতি করেছি কি? এই অন্ধকারের আড়াল থেকে একটা ভয়ঙ্কর হাসি ভেসে উঠল। সেই শব্দ অনুসরণ করে রোজা তাকালো। কালো রঙের জ্যাকেট পরিহিত এক বিশাল ব্যক্তি, তার এক হাত পকেটে আরেক হাত বন্দুক নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। মাথায় একটি কালো রঙের হ্যাট থাকার কারণে রোজা তার চেহারা দেখতে পারছে না। রোজা একটা ঢোক গিল। সেই ছায়া মানব রোজার সামনে এসে হাঁটু গেড়ে বসল। এরপর নিজের মাথার হ্যাটটা খুলে ফেলল। রোজার চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে জাবেদ রায়ানের দিকে। সে কখনোই আগে এই লোককে দেখেনি। রোজার দিকে তাকিয়ে জাবেদ রায়ান শয়তানের হাসি হেসে বলল, তুমি আমাদের কোনো ক্ষতি করনি মামুনি, কিন্তু সরি টু সে, তোমার বাবা আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছে। আর ঠিক এ কারণেই তোমার বাবার উপরে যাওয়ার টিকিটটা কেটে ফেলেছি আমি। রোজার বুকটা ধক করে উঠল। তার পুরো শরীর শিউরে উঠল। সে তার বিধ্বস্ত বাবার দিকে তাকিয়ে আবারও জাবেদের দিকে তাকালো। আকুতি ভরা কণ্ঠে রোজা জাবেদের দিকে তাকিয়ে বলল, না, এমনটা করবেন না, আমি আপনার পায়ে পড়ি, এমনটা করবেন না প্লিজ। আমার বাবা অনেক ভালো মানুষ, সে কখনোই আপনার ক্ষতি করবে না। আপনার কোথাও ভুল হচ্ছে, প্লিজ বাবাকে কিছু করবেন না। জাবেদ রোজার কথার উত্তর না দিয়ে পেছনে ঘুরে রমজান ইসলামের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার রমজান, তুমি যেমন বাঘ, সেই হিসেবে আমি ভেবেছিলাম তোমার মেয়ে মনে হয় বাঘিনী হবে। তোর মেয়ে তো দেখছি একদম তোর মতো হয়নি। তোর মতো একটা সাহসী পুরুষের মেয়ে এত ভীতি হলো কেন? রোজা, পালিয়ে যা মা, আমি তোকে রক্ষা করতে পারবো না রে, তোর বাবা হিসেবে আমি ব্যর্থ, চলে যা মা। কিন্তু রোজা তার বাবার কথা কানে নিল না। সে আকুতি মিনতি করতেই থাকলো। রমজান ইসলাম নিভু নিভু চোখে তার মেয়ের অসহায়ত্ব দেখতে পারছিল। তার চোখের বর্ণনা যেন ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেছিল। এক পর্যায়ে জাবেদ রায়ান ইঙ্গিত দিতেই দুটো লোক রোজার হাত ছেড়ে দিল। এবার রোজা সঙ্গে সঙ্গে জাবেদের পা ধরে আকুতি করতে লাগলো, দয়া করে আমার বাবাকে কিছু করবেন না, আমি এতিম হয়ে যাব, আমার কেউ নেই, বিশ্বাস করুন, দোহাই লাগে, আমার বাবাকে কিছু করবেন না, ছেড়ে দিন আমার বাবাকে। জাবেদ আফসোসের সুরে বলল, কি বলবো মামনি, এটা তো এখন সম্ভব হচ্ছে না, টাইম অফ হয়ে গেছে, এখন আর একদমই করে লাভ নেই, সুযোগ নেই তোমাদের। জাভেদ রোজার সামনে হাঁটু গেড়ে বসে রোজার মাথায় মিথ্যে আদুরে হাত দিয়ে বলল, চিন্তা করো না মামনি, তোমাকে কিছুই করব না। তোমাকে তো বাঁচতে হবে। তুমি না বাঁচলে তোমার বাবাকে আমি শাস্তি দিব কিভাবে? মরবে তো তোমার বাবা। এরপরে তুমি তোমার বাপ মা সবাইকে হারিয়ে এতিম হয়ে কিভাবে বাঁচবে সেটাই তো দেখতে চাই আমি। শোনো, তোমার বাবাকে অনেকবার বলেছি তোমাকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যাব। আমার ছেলে তোমাকে পছন্দ করত, কিন্তু তোমার বাবার রাজি হয়নি। শেষে আমার ছেলে দুঃখী মনে বিদেশে ফিরে গেল। আবার তোমার মা যখন বেঁচে ছিল, সে আমার অবৈধ ব্যবসা বন্ধ করতে নেমেছিল। এই কারণে আমি তোমার মাকেও উপরে পাঠিয়ে দিলাম। তোমার বাবা ঠিক একই ভুল করল আমার কথা না শুনে। এবার আমি দেখব সবাইকে হারিয়ে রমজান ইসলামের মেয়ে কিভাবে পৃথিবীতে টিকে থাকে। সেটাই তো দেখতে চাই আমি। চিন্তা করো না, তোমাকে আমি কিছুই করব না।
রোজা টলমল চোখে তাকিয়ে রয়েছে জাভেদের দিকে। এমনিতেই রোজার মন অনেক বিধ্বস্ত ছিল। তার এখন কোনো রকম কথা বলতে ইচ্ছে হলো না। সে শুধু ভয়ার্ত চোখে তাকিয়ে রইল আশেপাশের মানুষরূপী আরদের দিকে। জাভেদ এবার রমজানের ইসলামের দিকে এগিয়ে যেতে যেতে মিষ্টি করে রোজাকে উদ্দেশ্য করে বলল, চিন্তা করো না মামনি, একদম চিন্তা করো না। তোমাকে আমরা কিছুই করব না, তোমাকে স্পর্শও করব না, শুধুমাত্র তোমার সামনেই তোমার বাবাকে। এটুকু বলেই জাভেদ হাতে থাকা নিজের পকেটে রেখে দিয়ে একটা রালো হাতে নিয়ে নিল। রোজা যেন বুঝতে পারল। রোজার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করতে থাকল। সে না বলে চিৎকার দিয়ে ছুটে যেতে চাইলে আবারও সেই দুজন লোক রোজার হাত চেপে ধরে। রোজা হাহাকার দিয়ে চিৎকার করতে থাকে, না, এমন করবেন না, করবেন না, আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে, এমন করবেন না, দোহাই লাগে। জাভেদ একটা বাঁকা হাসল। নিজের রিটা সে দেয়ালের সাথে ঘষে আরেকটু লো করে নিল। রোজা সেই বিভীষিকাময় দৃশ্যের সাক্ষী, যখন কয়েকজন অন্ধকারের দানব তার বাপকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের চোখে শীতল পাষাণ, যেন এই জন্য তারা আগ্রহী। রোজার হৃদয়ে স্রোতের মতো ভয়, অসহায়তা। বাব, যিনি সবসময় তার রক্ষক, আজ অবশিষ্ট সকল শক্তির প্রহরী। রোজা চোখের জল ফেলে চিৎকার করতে চাইলে একজন লোক খুব শক্ত করে তার মুখ চেপে ধরে। খুবই ভয়ানক এক দৃশ্য। রোজা মাথা নাড়িয়ে না বলছে। রমজান চোখে ভয়ের একটি তীব্র আভা, সে জানে আজকের রাতটি তার জীবনের শেষ রাত। রমজান ইসলাম অস্পষ্ট স্বরে বলে উঠল, তুই তোর শাস্তি পাবি জাভেদ। আমার মেয়ে তোকে তোর প্রাপ্য শাস্তি দিবে। আমার মেয়েকে অত দুর্বল ভাবিস না। সে যখন জেগে উঠবে তখন সবকিছু ধ্বংস করতে পারবে। বাঘের সন্তান বাঘিনী হয়। বাঘিনীকে জাগিয়ে দিচ্ছিস তুই। এটাই তোর কাল হয়ে দাঁড়াবে। রমজান ইসলামের প্রতি দেরি হয়, জাভেদের চালাতে দেরি হয় না। জাভেদ দাঁত চেপে রমজান ইসলামে গলা বরাবর রিটি ধরে এক কোপে গলার রগ কেটে দেয়। রোজার মুখ চিপে ধরা রয়েছে, তবুও সে যথাসম্ভব চিৎকার করে উঠল। নিজের কলিজাটা ফেটে উঠল যেন তার। রোজা এতটাই ভেঙে পড়ল যে তার চোখও কোক্ত হয়ে গেল। রোজার চোখ দিয়ে যেন অশ্রুকণা নয়, তাজা কোক্ত পড়ছে। হয়তোবা রোজাই প্রথম মেয়ে যে তার বাবার এরকম বিধ্বস্ত নিজের চোখে দেখল। সেই মুহূর্তে রক্তের একটি ফিনকি ফোঁটা বেরিয়ে আসে রমজান ইসলামের গলা থেকে। পরের মুহূর্তেই গলার চামড়া ফেটে যায়, আর ঝরঝরে কোক্ত বের হতে থাকে। তের স্প্ল্যাশে পরিবেশ অন্ধকারে ছেয়ে যায়। রোজার চোখে অশ্রু, কিন্তু সে কিছুই করতে পারে না। শুধু দেখে যায়, তার বাবার গলার তে ভিজে যায়, মুখে এক অসহায়তার হাসি। রমজান ইসলামের শরীর কাঁপছে, আর কোক্ত মাটিতে পচে গিয়ে একটি আতঙ্কের নদী তৈরি করছে। মুরগির মতো কিছুক্ষণ ঝাপটাতে ঝাপটাতে রমজান ইসলামের নিথর দেহ শান্ত হয়ে যায়। সব কিছু যেন থমকে গেছে। রোজা কথা বলতে ভুলে গেল। যারা রোজার মুখ এবং হাত চেপে ধরেছিল তারাও রোজাকে ছেড়ে দিল। রোজা থমকে বসে সেভাবেই রইল। একটুকুও নড়াচড়া করল না। নিশ্চল তাক্ত চোখে তাকিয়ে রইল তার বাবার গলা কাটা তাক্ত দেহটার দিকে। কিছু বলার ভাষা নেই তার। রোজার চোখ যেন কথা বলছে। মিনিট 10 পর জাভেদ নিজের কোক্ত হাত বোতলের পানি যে ধুয়ে ফেলল। এরপর নিথর হয়ে পড়ে থাকা রোজার দিকে তাকিয়ে বলল, তাহলে থাকো মামনি, আমার কাজ শেষ। তুমি এখন তোমার পথ ধরো। কি করবে বেছে নাও। আর পুলিশ কেস করার সাহস মোটেও করো না, কারণ পুলিশ আমাদের হাতে।
এই জাভেদ রায়ান খানকে পুলিশও ভয় পায়। তুমি আমার কিছুই করতে পারবে না মামুনি। ভালো থেকো। এই চল সবাই। বলেই জাভেদ বেরিয়ে যেতে থাকল রোজার বাড়ি থেকে। কিন্তু যাওয়ার আগে আরেকবার রোজার দিকে ফিরে তাকিয়ে বলল, আমার কেন যেন মনে হচ্ছে আমাদের আবার দেখা হবে রোজা মামুনি। তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। বলেই একটা শয়তানি হাসি দিয়ে বেরিয়ে গেল সে। রোজা তখনও থমকে বসে রইল। কি থেকে কি হয়ে গেল তার মাথায় ঢুকছে না। যখন রোজা সবকিছু বুঝতে পারল, যখন রোজার মস্তিষ্ক বলে উঠল যে, তোর বাবা আর কখনো উঠবে না রোজা। তোর বাবা রে গেছে। তুই এতিম হয়ে গিয়েছিস। ওই যা রোগুলো তোর বাবাকে তোর চোখের সামনে করে দিয়ে গিয়েছে। তখন রোজার হুঁশ এলো। না। রোজা চিৎকার করে বলল, বাবা। সে সামনে এগিয়ে গিয়ে তার বাবা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। জাভেদের চলে যাওয়ার মুহূর্তে তার হাসি যেন তার আত্মাকে বিদ্ধ করে যাচ্ছে। তারা চেয়েছিল রোজা একা হয়ে শোক করবে, একা বাঁচবে, একা কাঁদবে। এখন সেই যন্ত্রণা তাকে গ্রাস করতে লাগল। রোজা তার বাবার কাছে বসে পড়ল, মাথাটা তার কোলে নিয়ে অশ্রু কাঁদতে লাগল। বাবা, তুমি কি আমাকে ছেড়ে চলে গেলে? তার গলা কেঁপে উঠছিল, কথাগুলো যেন বেরিয়ে আসছিল অজান্তে। তার বাবার শ্বাসের শব্দ, যা একসময় জীবনের চিহ্ন ছিল, এখন একেবারে নিঃশব্দ। হৃদয়ে তীব্র ব্যথা নিয়ে সে বাবার মাথায় হাত বুলাতে লাগল, যেন একবারও চায় তার বাবার কাছে ফিরে যেতে। কিভাবে আমি বাঁচব বাবা? তুমি ছাড়া আমি একা, রোজা বলল, অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। বাবার মুখে একটি শান্তির চিহ্ন ছিল, কিন্তু সেটা তাকে আরও কষ্ট দিচ্ছিল। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। মনের মধ্যে একে একে স্মৃতি ভেসে উঠতে লাগল, তাদের হাসি, বাবা মেয়ের মুহূর্ত, শক্তি ও সাহসের কথা। কিন্তু এখন সবকিছু ম্লান হয়ে গেছে, রোজার হৃদয়ে যেন কেবল শূন্যতা। রোজা আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠল, যেন চারপাশে ভেঙে পড়া অব্যক্ত যন্ত্রণা বেরিয়ে আসছে। বাবার মাথাটা তার কোলে রেখে সে আরও বেশি কাঁদতে লাগল। সেই মুহূর্তে একটি ধূসর মেঘ যেন পৃথিবীকে ঢেকে ফেলল। রোজা তার বাবার সামনে বসে রইল, একবারও ভাবতে পারল না যে জীবনের এই অন্ধকারে সে কিভাবে এগিয়ে যাবে। চারপাশের নিঃশব্দতা তার জীবনের ভাঙ্গনের সঙ্গী হয়ে রইল। আমি তো প্রতিজ্ঞা করেছিলাম বাবা, সে বিড়বিড় করে বলল। আমি সবকিছু ঠিক করে নেব, কিন্তু তুমি কেন চলে গেলে? বাবার জন্য অপেক্ষা করে থাকা তার কষ্টকে আরও গভীর করে দিচ্ছিল। তারপর রোজার হৃদয়ে আহমেদের কথা বাজতে লাগল। আমি ফিরে আসব, এবং আমরা একসাথে সবকিছু শুরু করব। কিন্তু এখন সে জানত, সেই প্রতিশ্রুতি তার কাছে নিছক একটি ছলনা। প্রতিটি মুহূর্তে তার অস্তিত্ব অনুভূত হচ্ছিল, যেন আহমেদ তাকে ত্যাগ করেছে পৃথিবীর সবচেয়ে কঠিন ভাঙন নিয়ে। রোজার প্রতি মুহূর্তে মনে হতে থাকল যে সে একই দিনে তার ভালোবাসার দুটো মানুষকে হারিয়ে ফেলেছে। শুধু একজনকে হারিয়েছে অস্থায়ীভাবে, আরেকজনকে হারালো স্থায়ীভাবে, সারা জীবনের জন্য। রোজার শেষবারের মতো একটা গগন বিদারক চিৎকার দিয়ে উঠল। তার চিৎকারে বাড়ির পাশে থাকা গাছ থেকে সমস্ত পাখি উড়ে গেল। মেঘেরা চলাচল করা বন্ধ করে দিল। এক দমকা হাওয়া রোজাকে ছুঁয়ে চলে গেল। রোজা এবার রমজান ইসলামের নিথর দেহ থেকে চোখ উঠিয়ে জাভেদ রায়ানের প্রস্থানের সেই দরজার দিকে তাকাল। রোজা যেন হঠাৎ করেই শক্ত হয়ে উঠল। যেন কোনো আত্মা তার ওপর ভর করেছে। তার দুচোখ থেকে তের ন্যায় অশ্রুকণা পড়তে থাকল। রোজা তার দুটো হাত মুষ্টিবদ্ধ করে শক্ত চোখে দরজার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, বাঘের সন্তান বাঘিনী হয় জাভেদ। তোকে আমি ছাড়ব না। আমার বাবার প্রতিশোধ আমি সুদে আসলে নিয়েই ছাড়ব। কাউকে ছাড়ব না আমি।
আমার বাবার থেকেও নি। ও মমরি, তুই যদি আমি তোকে দিতে না পারি, তাহলে আমি রমজান ইসলামের সন্তান নই। আজ থেকে নিজের বর খুঁড়তে শুরু কর জাভেদ রায়ান খান। হয়তোবা সেদিন থেকেই রোজা বদলে গেল। হয়তোবা সেদিন থেকে রোজার সমস্ত অনুভূতি চাপা পড়ে গেল। সে যেন এক শক্ত পাথরের ন্যায় হয়ে উঠল। ভুলে গেল তার ভালোবাসা, তার অনুভূতি। ভুলে গেল তার হৃদয়ের এক কোমল কোণায় পড়ে থাকা আহমেদ নামক সেই ভালোবাসার মানুষটিকে। এই এক মর্মান্তিক ঘটনা যেন রোজাকে পুরোপুরি পাল্টে দিতে বাধ্য হল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পুরো ঘরে যেন নিস্তব্ধতার ভার জমে উঠেছে। দেওয়ালগুলোও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, শূন্যতা আর নির্লিপ্ততায় আচ্ছন্ন। কারো মুখে কোনো শব্দ নেই, কিন্তু ভেতরের চাপা আর্তনাদগুলো যেন বাতাসে ভারী হয়ে আছে। মৃদু শ্বাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না, যেন শব্দগুলোও ভয় পাচ্ছে বের হতে। প্রত্যেকের চোখে অপার বিষণ্ণতা, অথচ কেউই কারো দিকে তাকাতে পারছে না। এক গভীর নীরবতা, যা সমস্ত শব্দের চেয়ে বেশি কথা বলে, একটি শূন্যতা, যা সবকিছুকে গ্রাস করে ফেলেছে। এই থমথমে পরিবেশের ভেতরেও সবার মনের মধ্যে যে ঝড় চলছে, তা যেন নিস্তব্ধতার মাঝেই চুপচাপ গুমরে মরছে। রাজিয়া রহমান শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই একটা ঘটনার পর থেকেই রোজা বদলে গেল। একদম বদলে গেল। নিজেকেই গুটিয়ে ফেলল। নিজের মধ্যে এক ধরনের শোধের আগুন জ্বালাতে শুরু করল। নুরা এবং নাহিদ টলমল চোখে তাকিয়ে রয়েছে রাজিয়া রহমানের দিকে। কষ্ট করে নিজেদের কান্না আটকে রেখেছে। রোজা এবং আহমেদের অতীতের এই কাহিনী তারা আশা করেনি। অহনা এবং রিয়াদ মেরে বসে রয়েছে। অহনার চোখ দিয়ে ইতিমধ্যেই অনবরত পানি পড়েই যাচ্ছে। কারণ সেও তো এরকম মান্তিক ঘটনার শিকার। তার বাবা মাকেও কিছু নয়ত্রা শিরা তার চোখের সামনে মেরে ফেলেছিল। পরে 14 বছরের অহনার জায়গা হয়েছিল এতিমখানায়। কিন্তু 3 বছর আগে সৌভাগ্যবশত রোজা তাকে এতিমখানা থেকে কিনে নিয়ে আসে। এরপরে তাকে যথাসম্ভব প্রশিক্ষণ দিয়ে পড়াশোনা করিয়ে যোগ্য করে তোলে। তারপর থেকেই তো অহনার জীবন বদলে যায়। বলতে গেলে সৃষ্টিকর্তা রোজার মাধ্যমেই তাকে নতুন জীবন দান করেছেন। এই কারণেই অহনা রোজার জন্য নিজের অনটা দিতেও প্রস্তুত। রাজিয়া রহমান নিজের চোখের পানি মুছে আবারও বললেন, রোজা কখনোই এরকম পুলিশের ডিপার্টমেন্টে আসতো না। আর না সে এরকম সিক্রেট আন্ডার কভার অফিসার হতো। তার শুধুমাত্র প্রয়োজন ছিল কাউকে করার লাইসেন্স পাওয়া, যাতে সে জাভেদ রায়ানকে নিজ হাতে করতে পারে। এই কারণে তার একটা লাইসেন্সের খুব দরকার ছিল। শুধুমাত্র এই কারণেই ও এই ডিপার্টমেন্ট এসেছে। সেই থেকে আফরোজা জেরিন রোজা হয়ে গেল যে রোজা ইসলাম। রিয়াদ একটু কাপা কণ্ঠে বলে উঠল, কিন্তু আন্টি ম্যামের তো এ পর্যন্ত আসতে কারো সাহায্য প্রয়োজন ছিল। তিনি তো ওই সময়টাতে অনেক অসহায় হয়ে গিয়েছিলেন। কারো হাত না ধরে তিনি তো এই পর্যন্ত আজ পৌঁছাতে পারতেন না। রাজিয়া রহমান বললেন, কে বলেছে তোমাদেরকে রোজা একা একাই এই জায়গায় এসেছে? রোজাকে সাহায্য করেছে আহমেদের বাবা আনিসুর রহমান। সবাই অবাক হয়ে তাকালো রাজিয়া রহমানের দিকে। নাহিদ বলে উঠল, কি বলছেন আন্টি? স্যারের বাবা তো ম্যামকে প্রথমে মেনেই নেয়নি। রাজিয়া রহমান বললেন, প্রথমে আনিসুর রহমান রোজাকে নিজের বৌমা হিসেবে মেনে নেয়নি। কিন্তু তিনি তার ছেলেকে অসম্ভব ভালোবাসতেন, তাই তার ছেলের অনুপস্থিতিতেও তার ভালোবাসাকে আগলে রেখেছেন। অহনার কিছু একটা মনে পড়তেই সে বলে উঠল, স্যারের বাবা তো 1 বছর আগে মারা গেছে। প্রতি মাসেই ম্যাম কবর জিয়ারত করতে যায়। রাজিয়া রহমান বললেন, কিন্তু মারা যাওয়ার আগে তিনি রোজাকে একদম প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছিলেন।
এমনকি তিনি রা যাওয়ার আগে আহমেদের সাথে সাথে রোজাকেও তার সম্পত্তি ভাগ দিয়েছিলেন। তার সম্পত্তি 2 ভাগ হয়েছে, 1 ভাগ আহমেদের, আরেক ভাগ রোজার। কিন্তু রোজা সেই সম্পত্তি গ্রহণ করেনি। কারণ এমনিতেই আনিসুর রহমান রোজার জন্য অনেক কিছু করেছেন। রোজার বাবা রা যাওয়ার পর আনিসুর রহমান রোজার সমস্ত ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছিলেন। পুরো 2 বছর তিনি রোজাকে দেখাশোনা করেছেন। রোজাকে সেই দেশের বিভিন্ন জায়গা পাঠিয়েছেন ট্রেনিং নেওয়ার জন্য। তাকে দৃঢ় করে তুলতে আনিসুর রহমানের অনেক ভূমিকা ছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে রয়েছে রাজিয়া রহমানের দিকে। রাজিয়া রহমান আবারও বললেন, কিন্তু মজার বিষয়টা হচ্ছে রোজা যে এখানে এত কষ্ট করে দিন কাটাচ্ছিল, সেটা আহমেদ জানত না। মূলত এটাই আহমেদের কাল হয়ে দাঁড়িয়েছিল। অহনা এবার বলে উঠল, কিন্তু আন্টি, ম্যামের এই দশার সাথে তো স্যারের কোনো সম্পর্ক নেই। ম্যাম স্যারের উপর এত রেগে আছে কেন? স্যারের সাথে সম্পর্ক এত নড়বড়ে হয়ে গেল কেন? রাজিয়া রহমান খানিক হেসে বললেন, কানাডা থেকে আহমেদের ফিরে আসার কথা ছিল 1 বছর পর। কিন্তু আহমেদ ওখান থেকে 1 বছর পরে ফিরে আসেনি, এসেছে 3 বছর পর। সবাই অবাক হয়ে বলল, তাই তো, স্যার তো 3 বছর পর ফিরে এসেছেন। কিন্তু কেন আন্টি? স্যার তো কথা দিয়েছিলেন যে 1 বছর পর আসবে। আসলে তোমাদের স্যার ওখানে প্রশিক্ষণ নিতে গিয়ে আটকে গিয়েছিল। 1 বছর সেখানে থাকার পরও কাজ হয়নি। আর সেই সময়টাতে কানাডাতে আমিও ছিলাম। আহমেদ আমার কাছেই ছিল। কানাডাতে পুরো প্রশিক্ষণ শেষ করতে 2 বছর সময় লেগেছিল। আহমেদের বাবা মিথ্যে কথা বলে তাকে কানাডাতে পাঠিয়েছিল। আহমেদের বাবা বলেছিল যে তাকে 1 বছর থাকতে লাগবে। কিন্তু মূলত ওখানে 2 বছরের কোর্স ছিল। এই কারণে আহমেদ চাইলেও ফিরে আসতে পারিনি। আর সবকিছু গুছিয়ে নিতে তার আরও 1 বছর সময় লেগে যায়। এই কারণে 3 বছর পর দেশে নতুন এক সিনেমাতে তার প্রথম গান রিলিজ হওয়ার পর সে ফিরে এসেছিল। সেই প্রথম গানটাই সৌভাগ্যবশত মিডিয়া জগতে জায়গা করে নেয়। এরপর থেকে আহমেদকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। অল্প সময়ের মধ্যেই তো পুরো দেশ তাকে চিনে ফেলল। আর রোজার বাবা রা গিয়েছে, সেটা আহমেদ জানতে পেরেছিল 2 বছর পর। যখন আহমেদ রোজার বাবার মৃত্যুর কথা শুনতে পেল, তখন আহমেদই আমাকে কানাডা থেকে দেশে চলে আসতে বলেছিল। বিষয়টা জানার পর আমি কানাডা থেকে দেশে চলে আসলাম। আর রোজার সাথে দেখা করলাম। কিন্তু ততদিনে রোজা ইতিমধ্যেই আহমেদের উপর খেপে ছিল। মূলত আনিসুর রহমান তাকে কিছু জানায়নি। কারণ এটা জানতে পারলে আহমেদ নিজের কোর্স অর্ধেক রেখেই চলে আসত। তবে আমি দেশে ফেরার পর রোজাকে অনেক টেক কেয়ার করতে থাকলাম। আর রোজার সমস্ত তথ্য আহমেদকে পাঠাতে থাকলাম। একটা দিনও বাদ যায়নি যেদিন আহমেদ ফোন করে রোজার খোঁজ নেয়নি। প্রত্যেকটা দিন আহমেদ আমার কাছে ফোন করে রোজার খোঁজ নিত। নাহিদ, নুরা, রিয়াদ, অহনা সবাই একে অপরের দিকে তাকালো। তারা কখনো ভাবতে পারেনি এরকম একটা ঘটনা রয়েছে তাদের ম্যামের জীবনে। নুরা এইবার অন্যমনস্ক হয়ে বলল, এই কারণেই ম্যাম জাভেদ রায়ান খানকে এইভাবে তন্ন তন্ন করে 3 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। রাজিয়া রহমান বললেন, আসলে তোমাদের ম্যাম এখনো সেই আগের মতোই বাচ্চা রয়ে গিয়েছে। না হলে কি এরকম বাচ্চাদের মতো আহমেদের উপর অভিমান করে থাকত? মূলত আহমেদ 3 বছর পর দেশে ফিরেছে, এজন্য রোজা অভিমান করে রয়েছে। আর আহমেদ কানাডাতে থাকাকালীন রোজার সাথে কোনরকম যোগাযোগ করতেও পারেনি। সবাই মনোযোগ দিয়ে শুনছে রাজিয়া রহমানের কথা। রিয়াদ বলে উঠল, তারপর? তারপর তো তোমরা সবই জানো। আহমেদ চেষ্টা করতে থাকল রোজার অভিমান ভাঙানোর। কিন্তু রোজা তো এখন আর আগের মতো নরম নেই। আগের মতো তো সহজ সরল নেই, যে একটু ভালোবাসা দেখালেই গলে যাবে। এই 3টা বছর রোজার উপর দিয়ে কি গেছে সেটা আমিও জানি।
সেই সময়টাতে রোজার পাশে আহমেদের বেশি প্রয়োজন ছিল, কিন্তু সেই কঠিন সময়টাতেই আহমেদ রোজার পাশে ছিল না। মূলত এটাই রোজার অভিমানের কারণ। এরপরে রোজার অভিমান ভাঙ্গাতে তো আহমেদ অনেক কিছু করতে থাকল। এমনকি জাভেদ রায়ানের বিষয়টার আহমেদ নিজে বের করেছে। সমস্ত তথ্য আহমেদ নিজে জোগাড় করে আমাকে পাঠিয়েছিল, আর আমি রোজাকে সেগুলো দিতাম। কিন্তু রোজা জানত না যে আহমেদ তাকে সাহায্য করছে। রাজিয়া রহমান হঠাৎ করে হেসে ফেললেন। ফিক করে হেসে বললেন, আমাদের রোজা তো শেষে আহমেদ দেশে আসার পরে নিজেই পাকিস্তান চলে গেল, যাতে আহমেদের সামনে আসতে না হয়। কিন্তু আমার আহমেদ তো অনেক চালাক। রোজাকে ফিরিয়ে আনার জন্য সেই তো জাভেদের ঢাকার সমস্ত ফ্যাক্টরি পুড়িয়ে দিয়েছে। ফলে যাকে জাভেদের সাথে সাথে রোজাও দেশে ফিরে এসেছে। রিয়াদ থমথমে কণ্ঠে বলল, আমরা এটা জানি আন্টি যে স্যার ফ্যাক্টরিগুলো পুড়িয়েছে। এমনকি আমরা তো এটাও চাই যে স্যারের সাথে ম্যামের যেন সব ঠিক হয়ে যায়। অহনাও গালে হাত দিয়ে বলে উঠল, আমি ভেবেছিলাম ম্যাম হয়তো কোনো বড়সড় কারণে স্যারের উপর রেগে আছে। কিন্তু ম্যাম যে এই কারণে স্যারের উপর অভিমান করে আছে, আমি তো জানতামই না। রাজিয়া রহমান এত কষ্টের মাঝেও চোখ মুছে হেসে ফেললেন আর বললেন, রোজা অভিনয় খুব একটা পাকা নয়। বেশিদিন পারবে না আহমেদের উপর রাগ করে থাকতে। আর আমার আহমেদ কি কম নাকি? অহনা শেষে বলে উঠল, আচ্ছা আন্টি, আপনি চিন্তা করবেন না। আমরা এবার থেকে চেষ্টা করব স্যার এবং ম্যামকে মিলিয়ে দিতে। রিয়াদ বলল, আমি সৌরভের সাথে আরও ভালো করে বিষয়টা নিয়ে কথা বলছি। ম্যাম এবং স্যারকে মিলিয়ে দেওয়ার জন্য যা করার লাগে আমরা তাই করব। এবার নুরা বলে উঠল, আমার তো এখন স্বপ্ন মনে হচ্ছে। কবে যে ম্যাম এবং স্যারকে একসাথে দেখব। সেই আগের মতো স্যার এবং ম্যাম রোমান্টিকভাবে একসাথে থাকবে। আহা, ভেবেই তো মনটা খুশিতে নেচে উঠছে। অহনা চোখ রাঙাতেই নুরা থেমে গেল। গুরুজনের সামনে নিজের লাগাম ছাড়া কথার জন্য নিজেই বেশ লজ্জা পেল। কিন্তু তার আর কি করার? তার তো এখন খুব ইচ্ছা করছে সেই অতীতের আহমেদ এবং রোজাকে দেখতে, যখন তারা দুজন দুজনের জন্য পাগল ছিল। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। রিয়াদ এবার গুরুতর ভঙ্গিতে বলে উঠল, তাহলে আজ উঠি আন্টি। ভোর হয়ে গেছে। 6টার আগে ফ্ল্যাটে না পৌঁছালে ম্যাম আমাদের আস্ত রাখবে না। এন্দু কের সবকটা গু লি আমাদের উপর দিয়ে যাবে। কফির কাপ হাতে নিয়ে কিছু ফাইল দেখতে বসেছে রোজা। রিয়াদ তার দায়িত্ব অনুযায়ী কয়েকটা কেস সফলভাবে ক্লোজ করতে পেরেছে দেখে রোজা খুব সন্তুষ্ট হল। সারা রাত একটুকুও ঘুমাতে পারিনি সে। জাভেদ রায়ানের ফ্যাক্টরিতে আগুন লাগার রহস্যটা এখনও বের করতে পারিনি। নিজের ওপর এখন নিজেরই বিরক্ত অনুভূতি হচ্ছে রোজার। সামান্য এটুকু কাজ করতে তার এত সময় লাগছে কেন? কফির কাপে চুমুক দিতে গিয়ে রোজা আবিষ্কার করল যে কফি শেষ। বিরক্তিতে শব্দ উচ্চারণ করে কফিটা টেবিলের উপর রাখল। আজ সারা রাতে তার মোট 6 কাপ কফি খাওয়া হয়ে গিয়েছে। ডক্টর তাকে বলে দিয়েছে কফি খাওয়াটা তার শরীরের জন্য ভালো না। অতিরিক্ত কফি খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু এই কফি না খেলে রাতের বেলা রোজার মাইগ্রেন উঠে। তাই কোনোভাবেই কফি খাওয়া ছাড়তে পারে না সে। একসাথে সব ফাইল গুছিয়ে রেখে ধপ করে চেয়ারে হেলান দিয়ে বসল রোজা। গত 2 বছর ধরে তার কখনোই শান্তির ঘুম হয়নি। কখনো আবার ঘুমাতে গেলেও মাঝরাতে ঘুম ভেঙে যাবেই। এরপর থেকে আর ঘুম আসবে না। আজ আবারও সেরকম হয়েছে। সারা রাত একটুকুও চোখের পাতা বন্ধ করতে পারেনি সে। বারবার মনে পড়ছে আহমেদের কথা। লোকটা ইচ্ছে করে বারবার তার সামনে আসছে। আসবে নাই বা কেন? রোজার সমস্ত দুর্বলতা তো তার থেকে বেশি কেউ জানে না। এই পৃথিবীতে যদি এখন রোজাকে রন্ধ্রে রন্ধ্রে কেউ ভালো করে চিনে থাকে, তাহলে সেটা একমাত্র আহমেদ। রোজা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে ভাবতে লাগল তার অতীতগুলো।
হঠাৎ করেই তার ফোনের রিংটোন বেজে উঠল। ধপ করে চোখ খুলে রোজা ভ্রু কুঁচকে টেবিলে রাখা ফোনটার দিকে তাকাল। এখন তো কেউ ফোন দেওয়ার কথা নয়, কেবল ভোর 5টা বাজে। ফোনের স্ক্রিনে আননোন নাম্বার ভেসে রয়েছে। রোজা কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে গেল। রোজা মূলত আননোন নাম্বার ধরে না, এই কারণে ফোন সাইলেন্ট করে আবারও রেখে দিল। কিন্তু আননোন নাম্বারের মালিক আবারও ফোন দিয়েই যাচ্ছে। 3-4 বার কল দেওয়ার পর রোজা বিরক্ত হয়ে চোখ বন্ধ করেই ফোনটা ধরল কানে। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে মৃদুস্বরে ভেসে আসে এক পুরুষালী নেশালো কণ্ঠস্বর। আমার রাতের ঘুম হারাম করে দিয়ে তুমি কি এখন নাক ডেকে ঘুমাচ্ছ, মাই কুইন? অতি পরিচিত সেই নেশালো পুরুষালী কণ্ঠস্বর কানে যেতেই রোজা ধপ করে উঠে বসল। তার চোখ দুটো মুহূর্তেই খুলে গেল, যেন কণ্ঠের মোহময়ী ঝাঁকি তাকে ক্লান্তির রেশ থেকে ছিনিয়ে আনল। রোজা কানের কাছ থেকে ফোনটা উঠিয়ে চোখের সামনে আনল। এর আগে দেশে ফেরার পর আহমেদ তাকে অনেকবার বিভিন্ন নাম্বার থেকে কল করেছে। প্রতিবারেই রোজা নিজ দায়িত্বে ব্লক করে দিয়েছে নাম্বারগুলো। কিন্তু আহমেদও হাল ছাড়েনি। প্রতিদিন নতুন নতুন নাম্বার থেকে কল করতেই থাকল, যেমন আজ আরেকটা নতুন নাম্বার দিয়ে করেছে। রোজার খুব ক্লান্ত লাগছে, এই জন্য ইচ্ছা করল না যে হাত উঠিয়ে নাম্বারটা ব্লক করতে। গা এলিয়ে দিয়ে চোখের সামনে থাকা ফোনটা আবারও কানে গুজে নিল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল শুধু। মনে মনে ভাবল, দেখি এই লোক কতক্ষণ বকবক করতে পারে। রোজার নীরবতা দেখে আহমেদ আবারও মোহময়ী কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার মাই কুইন? কল রিসিভ করে কি আবারও ঘুমিয়ে পড়লে? রোজার একটুকুও কথা বলতে ইচ্ছা করছে না, তবে কলটাও কাটতে ইচ্ছে করছে না। কিছু সময় তার এই নির্লজ্জ কানজোড়া শুনুক না এই লোকটার কণ্ঠস্বর। চোখ বন্ধ করে আহমেদের কণ্ঠস্বর শুনতে লাগল সে। একটু কপট রাগ দেখাতেও ইচ্ছে করল, কিন্তু ক্লান্তির কারণে চুপ রইল। আহমেদ বিছানায় আয়েশ করে শুয়ে একটু গম্ভীর কণ্ঠেই বলে উঠল, মাই কুইন, ঘুমিয়ে পড়েছ? অবশ্য আমার কণ্ঠ শুনে তোমার ঘুমিয়ে পড়ারই কথা। আমি আসব নাকি? আমার কোলে? না না, কোলে না, আমার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাবে। চোখ বন্ধ রেখেই রোজা ভ্রু কুঁচকে ফেলল। আগে তো আহমেদ এরকম অর্জ কথাবার্তা বলতো না। বিদেশ থেকে কি এসব শিখে এসেছে সে? আজকাল আহমেদ একটু বেশি তা করছে তার সাথে। রোজা ঢের বুঝতে পারছে শুধুমাত্র তার মন গলাতেই আহমেদ এরকম অর্জ কথাবার্তা বলছে। না হলে আহমেদের কাছে এরকম তা আচরণ দুর্লভ। এখন তো আবার নতুন এক ডাক যোগ করেছে, মাই কুইন। একমাত্র আল্লাহ জানে এই ডাক সে কোথা থেকে শিখে এসেছে। কানাডায় যাওয়ার আগে তো কখনো এই নামে ডাকেনি আহমেদ, কিন্তু ওখান থেকে ফিরে এসেই মাই কুইন, মাই কুইন বলে মাইকিং করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে। তার এরকম হিসাব কষানোর ভাবনার মাঝেই আহমেদ অভিযোগের সুরে বলে উঠল, তুমিও তো পারো তোমার মধুর কণ্ঠটা আমাকে একটু শোনাতে। এটা কিন্তু ন্যায়, মাই কুইন। নাও তো, চটপট তোমার কণ্ঠ শোনাও তো আমাকে, দেখি তোমার মতো আমার ঘুম আসে কিনা। সারা রাত ঘুমাতে পারিনি জানো। রোজার মনে মনে বেশ হাসি পেল, তবে এই হাসি মুগ্ধতার নয়, তাচ্ছিল্যের। এমন করে আহমেদ বলছে যেন রোজা প্রতিদিন রাতে আরামে ঘুমায়, অথচ রোজা কোনোদিনও শান্তিতে একটা রাত ঘুমাতে পারেনি। আহমেদ এবার বাঁকা হেসে একটু দুষ্টুমির স্বরে বলল, কি হলো মাই কুইন? চুপ করে আছো কেন? কথা বলো। নাকি আবার চাচ্ছ যে আমি তোমার ফ্ল্যাটে যাই? রোজা এবার ধীরে ধীরে চোখ খুলে বাঁকা হেসে বলল, বাবা বলতো যারা বিদেশে যায় তারা নিজেদের যা সমস্ত কিছু বিদেশে ফেলে রেখে দেশে ফিরে আসে।
আপনার বেলায়ও তার ব্যতিক্রম দেখছি না আমি। আমার তো মনে হচ্ছে এখন লা, জ, ল, যা, র সাথে আপনি আপনার আত্মসম্মানবোধটাও ফেলে এসেছেন কানাডায়। আহমেদও বাঁকা হেসে বলল, আমার বাবাও বলতো দুনিয়ার সকল মানুষের সামনে আত্মসম্মানবোধ দেখালেও নিজের স্ত্রীর সামনে অত আত্মসম্মানবোধে দেখাতে যেও না, না হলে স্ত্রীর ভালোবাসা হাতছাড়া হয়ে যাবে। আবার যদি স্ত্রী রেগে থাকে তাহলে তো হয়েই গেল, আত্মসম্মানবোধ চুলোয় যাক। রোজা মৃদু স্বরে বলে উঠল, আপনি অনেক স, ভো আর নি, লো, অজ্জ হয়ে গিয়েছেন জানেন। আগে বেশ ভদ্র ছিলেন। আহমেদ যেন খুব মজা পেল। মুচকি হেসে বলল, এখনো তো আমি তোমাকে লজ্জা দেওয়ার মতো কোনো কথাই বললাম না, এর মধ্যে সভ্য, নি, লো, অজ্জ উপাধি দিয়ে ফেললে। ইটস নট ফেয়ার মাই কুইন। রোজার ভ্রু কুঁচকে গেল। আহমেদ এবার সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, আচ্ছা তুমি আমাকে বলো, আমি কি তোমাকে একবারও বলেছি যে তোমার ক্লান্ত কণ্ঠস্বর শুনে আমার এখন খুব নটি কমুড আসছে? তুমিই বলো, আমি কি তোমাকে একবারও বলেছি যে তুমি আগের থেকে অনেক বেশি হয়ে গিয়েছ, নাকি আমি তোমাকে বলেছি যে তোমাকে দেখলেই এখন আমার প্রতিজ্ঞা ভেঙে তোমার ঠোঁটে চুমু খেয়ে ফেলতে ইচ্ছে করে? তুমিই বলো, আমি কি একবারও এগুলো বলেছি? রোজার চোখ সরু করে শুনতে লাগলো তার কথা। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে তার। আহমেদ আবারও সিরিয়াস ভঙ্গিতে বলল, শোনো, ল, যা আছে দেখেই তো এখনো এগুলো বলিনি। আর তার আগেই তুমি আমাকে অসভ্য নির্লজ্জ বলে ফেললে। এই কিন্তু র, ন্যায়। রোজার মেজাজ এবার চূড়ান্ত পর্যায়ে চলে গেল। ফালতু লোকটা সমস্ত নির্লজ্জ কথাবার্তা বলে এখন বলছে সে নাকি এগুলো বলেনি। বিরক্তিতে শব্দ উচ্চারণ করে রোজা যেই না ফোন কাটতে যাবে, অমনি আহমেদ বলে উঠল, খবরদার মাই কুইন, কল কাটবে না। এবার কল কেটে ব্লক করলে কিন্তু আমি সত্যি সোজা তোমার ফ্ল্যাটে চলে যাব। এরপর অহনাদের সামনেই কিন্তু তোমাকে চুমু দিয়ে চলে আসব। রোজাও এবার কপট রাগ দেখিয়ে বলল, আপনি যদি আর একটাও আজেবাজে কথা বলেছেন, তাহলে আমি আপনার ঠোঁট দুটোতে একদম হাই ভোল্টেজের মেরে উড়িয়ে দেব। এরপরে আপনার সেই মূল্যবান ঠোঁট দুটো আমার ব্যক্তিগত মিউজিয়ামে সযত্নে সাজিয়ে রাখব। ভাই তাড়াতাড়ি গাড়ি চালা, 5 মিনিটের মধ্যে সকাল 6:30টা বেজে যাবে। ভয়ার্ত কণ্ঠে বলে উঠল নাহিদ। রিয়াদ তাকে খোঁচা মেরে বলল, হ্যাঁ যাচ্ছি তো রে, এত লাফাচ্ছিস কেন? তোর কি অশ্চা দেশে কৃমি ধরেছে? তোর তো একারই ম্যামের বকা না খাওয়ার ইচ্ছে নেই। আমাদেরও তো ইচ্ছা আছে। নাহিদ একটু ভাব নিয়ে বলে উঠল, তোরা তো ভালো করেই ম্যামের কাছে সব সময় ধমক খাস। আমাকে কখনো দেখেছিস ম্যামের কাছে ধমক খেতে? ম্যাম আমাকে সব সময় যা বলে মিষ্টি করে বলে। কারণ আমি সব সময় ম্যামের সব কথা শুনি। আর তাছাড়া আমি তো তোদের মতো কাজে ফাঁকিবাজ না। আমি হলাম ম্যামের অনেক প্রিয় একজন। হা। রিয়াদ মুখ কুঁচকে তাকালো নাহিদের দিকে। বিড়বিড় করে আহাম্মক বলতে ভুলল না। আসলে এই নাহিদের শুধুমাত্র একটাই কাজ, রোজাকে কিভাবে তেল মারা যায়। সব সময় রোজাকে খুশি করতে, তার প্রশংসা পেতে আদা জল খেয়ে লেগে যায়। নিজেকে রোজার সবচেয়ে প্রিয় একজন মনে করে। অথচ তার এসব আচরণ দেখে অহনা আর রিয়াদের হাসি পায়। সত্যি বলতে রোজার সবচেয়ে বেশি কাছের হলো অহনা। আর অহনার জায়গাটাই নাহিদ দখল করতে উঠে পড়ে লেগে আছে। মাঝে মাঝে সে তো অহনার নামে উল্টোপাল্টা কথা বলে রোজাকে। আর তার এসব বাচ্চাদের মতো কথা শুনে রোজা মাঝে মাঝে মিটিমিটি হাসে। কিছু একটা ভেবে দুষ্টু হেসে রিয়াদ এবার নাহিদকে উদ্দেশ্য করে বলল, চল একটা গেম খেলি। আজ আমার আর তোর মধ্যে যে আগে ম্যামকে গিয়ে সবচেয়ে সুন্দরভাবে গুড মর্নিং বলতে পারবে, সেই ম্যামের সবচেয়ে বেশি প্রিয়। নাহিদ যেন খুব খুশি হল। এ আবার এমন কি কঠিন কাজ?
সে তো সব সময় রোজার সাথে খুব নমনীয় হয়ে কথা বলে। রিয়াদ তো গাড়ি ড্রাইভিং করছে, গাড়ি থামানোর সাথে সাথেই নাহিদ দৌড় মারবে এমন পরিকল্পনা করল মনে মনে সে। তবে রিয়াদও কম নয়। সেও পরিকল্পনা করে রেখেছে, গাড়ি থামার সাথে সাথে সেও দৌড় মারবে। গাড়ি ব্রেক হোক আর না হোক সেটা দেখার বিষয় না। 2 মিনিটের মাথায় তাদের গাড়ি রোজার ফ্ল্যাটের গ্যারেজে ঢুকল। রিয়াদ এবং নাহিদ প্রায় একসাথে হুড়মুড় করে গাড়ি থেকে নেমে ফ্ল্যাটে ঢুকতে গেলে পেছনে থেকে দারোয়ান বলে ওঠে, স্যার, ম্যাম তো বুড়োতে চলে গেছে। নাহিদ এবং রিয়াদ একে অপরের দিকে অসহায় চোখে তাকাল। তবে রিয়াদের কিছু একটা মনে পড়তেই সে ভয়ার্ত চোখে অহনার দিকে তাকাল। এরপর ভীতু কণ্ঠে বলে উঠল, ম্যাম আমাদেরকে রেখে চলে গেল কেন? অহনা বলে উঠল, সেটাই তো, আমরা তো 6:30টার আগেই চলে আসলাম। ম্যামের তো আমাদেরকে রেখে এত তাড়াতাড়ি যাওয়ার কথা নয়। আমাদের উপর রাগ করল নাকি আবার? নাহিদ এবার আহাজারি করে বলতে থাকল, সর্বনাশ করেছে। এই তোদের জন্য আজ আমি ম্যামের কাছে বকা খাব। রিয়াদ তাড়াহুড়ো করে বলে উঠল, ওগুলো বাদ দে, এখন এত চিন্তা করার সময় নেই। ম্যাম যেহেতু চলে গিয়েছে, তাহলে আমাদের আর সময় নষ্ট করার প্রয়োজন নেই। চল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। সত্যি যদি ম্যাম রাগ করে থাকে, তাহলে আমাদের যত দ্রুত সম্ভব ম্যামের কাছে পৌঁছাতে হবে। নুরা অসহায় কণ্ঠে বলে উঠল, আমার যে খুব খিদে পেয়েছে। নাহিদ বলল, ব্যাপার না, গাড়িতে ওঠো। ম্যামও না খেয়েই বেরিয়েছে, এত সকালবেলা কখনো খায় না। বুড়োতে চলো, ম্যাম সহ একসাথে খাব। এরই মধ্যে অহনার ফোন বেজে ওঠে। সবাই উৎসুক হয়ে তাকালো অহনার দিকে। অহনা পকেট থেকে ফোনটা বের করে লাউড স্পিকার দিতেই কানে ওপাশ থেকে তাদেরই এক কর্মচারী রিয়া বলে উঠল, অহনা আপু, ম্যাম তোমাদেরকে 20 মিনিটের মধ্যে দেবীপুরে পৌঁছাতে বলেছে। আর এটাও বলে দিয়েছে যে 20 মিনিটের 1 মিনিটও দেরি হলে ম্যাম তোমাদের সবাইকে লি করে মাথার খুলি উড়িয়ে দেবে। নাহিদ এবং রিয়াদ একে অপরের দিকে তাকিয়ে ঢোক গিলল। ম্যাম তাহলে আসলেই ক্ষেপে রয়েছে। নুরাও ভীতু কণ্ঠে বলে উঠল, আমার একটুকুও খিদে লাগেনি। চলো তাড়াতাড়ি ম্যামের কাছে যাই, দেরি হলে কপালে শনি আছে। কিন্তু এদিকে অহনার ভ্রু জোড়া শিথিল হয়ে যায়। সে খুব ভালো করেই বুঝতে পারল রোজা কেন এত সকাল সকাল ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়েছে। দেবীপুর একটি জায়গার নাম হলেও সেখানে তাদের একটা সিক্রেট জায়গা আছে, যেটা মাটি থেকে একটু নিচে অবস্থিত, কিছুটা পাতাল টাইপের। সেখানেই রোজা তার সিক্রেট মিশন চালায়। যদি কারো উপর রোজা সন্দেহ করে অথবা কোনো কেস সলভ করতে গেলে যদি কোন নালের উপর র করার লাগে, তাহলে রোজা সেই জায়গাটাতেই তাদেরকে নিয়ে যায়। এই জায়গার ব্যাপারে শুধুমাত্র রোজা এবং অহনারাই জানে। অহনা একটা শুকনো ঢোক গিলল। না জানি আজ কোন নালের কপালে দুঃখ আছে। অন্ধকার ঘরটি যেন নিস্তব্ধতার এক অনির্দিষ্ট সীমা তৈরি করে রেখেছে। ঘরের কোনায় দুলছে একটি ম্লান বাল্ব, যার আলোয় ধরা পড়ে 4 জন যুবকের বাঁধা হাত। প্রতিটি মুহূর্ত যেন ভারী শ্বাস প্রশ্বাসে ভরে উঠেছে। রোজা চেয়ারের পিঠে হেলান দিয়ে বসে আছে। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে নির্লিপ্ততা, হালকা হাসি। তার দৃষ্টি এমন যে ঘরের হাওয়ায়ও এক তীক্ষ্ণ কাঁপুনি ছড়িয়ে দেয়। খুব কষ্ট করেই রোজা এই ছেলেগুলোর সন্ধান পেয়েছে। রোজা কণ্ঠ নিচু করে বলে, জাভেদ রায়ানের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছ কেন? কে বলেছে তোমাদের এমন করতে? ছেলেগুলো অস্বস্তিতে নড়াচড়া করে। তাদের মুখগুলো আটসাট হয়ে থাকে, যেন কিছুতেই সত্যি উন্মোচিত হতে দিতে চায় না। রোজা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে ছেলেগুলোকে। ছেলেগুলো কোনোরকম বড় ক্রিমিনাল না। তারা ছিচকে চোর হবে। কখনো বড় কোনো ক্রাইম করেছে বলে মনে হয় না।
তাদের দেখে রোজা এটাও বুঝতে পারল যে তাদেরকে দিয়ে এই কাজটা যে করিয়েছে সে খুবই বুদ্ধিমান। এর জন্য বড় কোনো ক্রিমিনালকে দিয়ে না করিয়ে ছোটখাটো পুঁটি মাছ দিয়ে এ কাজ করিয়েছে। ছেলেগুলো আমতা আমতা করে অস্বীকার করে, আমরা কিছু জানি না। রোজার মুখের রেখা কঠিন হয়। কয়েক মুহূর্তের নীরবতা। রোজা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে তখন কঠোরতা, ঠোঁটের কোণে এক ঠান্ডা বিদ্রূপের ছায়া। তোমরা জানো না? তার কণ্ঠে নির্লিপ্তি, কিন্তু তার ভেতরে এক প্রচণ্ড তুষার ঝড়ের মতো ক্ষোভ দানা বাঁধছে। কয়েক মুহূর্ত চুপ থেকে সে হঠাৎই পাশের টেবিল থেকে লোহার রড তুলে নেয়। এক নিঃশব্দ আঘাত দিয়ে সেটা মেঝেতে ফেলতেই একটা ধাতব শব্দ ঘরের অন্ধকারে প্রতিধ্বনিত হয়। ছেলেগুলোর শরীর দিয়ে যেন শীতল একটা স্রোত বয়ে যায়। রোজার চোখে এখন যেন আগুন জ্বলছে। তোমরা তাহলে সত্যিই আমাকে বলবে না যে কে তোমাদেরকে সুপারিশ দিয়েছে? রোজা ঠান্ডা গলায় বলে। এরপর কোনো আভাস না দিয়েই সে ছেলেগুলোর একজনের দিকে এগিয়ে গিয়ে লোহার রডটা তার বেঁধে রাখা হাতের খুব কাছে নামিয়ে আনে। তার ঠোঁটের কোণে কেবলমাত্র একটা হালকা হাসি খেলা করে, আর সেই মুহূর্তে ছেলেটির মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। একটা হালকা চাপ দিয়ে সে রডটা মুঠো করে ধরল। কিছু বলার আগেই সে আবার ফিসফিসিয়ে বলে উঠল, সত্যি বলো, নইলে আমি যা করতে পারি তোমরা তা কল্পনাও করতে পারবে না। এইবার ছেলেগুলো নিজেকে ধরে রাখতে পারে না। তারা বুঝতে পেরেছে, রোজা মায়া দেখানোর কেউ নয়। এই নারী সাধারণ কোনো নারীর মতো নরম নয়। যন্ত্রণার ভয়ে তাদের শ্বাস ভারী হয়ে আসে। শেষে একজন ফিসফিস করে বলে, বিশ্বাস করুন ম্যাডাম, নাম আমরা জানি না, কিন্তু উনি কোনো নায়ক বা গায়ক হবে। অনেক বড় মিডিয়া পার্সোনালিটি। আমাদেরকে অনেকগুলো টাকা দিয়েছে এই কাজের জন্য। রোজা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে। এরপরে তাদের কাছে এসে বলে, তার নামটা বলো। আমি খুব ভালো করেই জানি তোমরা তার নাম জানো। আমাকে বোকা বানানোর চেষ্টা করলে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। সত্যি বললে কোনো রকম ক্ষতি না করেই ছেড়ে দেব। কথা দিলাম। এবারে পেছনে থেকে একটা ছেলে আমতা আমতা করে বলে উঠল, সাদ আহমেদ রহমান। রোজার মুখের রং বদলে যায়। তার কঠিন মুখাবয়ব হঠাৎই ফ্যাকাশে হয়ে ওঠে। আহমেদের নাম শুনে এক মুহূর্তের জন্য তার পৃথিবী থমকে দাঁড়ায়। তার হাতে ধরা লোহার রডটা হঠাৎ যেন ভারী হয়ে ওঠে। মনকে স্থির রাখতে চেষ্টা করলেও চোখের পলক পড়ার আগে তার সমস্ত শক্তি আর বিশ্বাস ধ্বংস হতে শুরু করে। বুকের ভেতর কোথাও এক অসহনীয় কষ্ট জমা হয়। ছেলেগুলোর ঠান্ডা চোখের দিকে তাকিয়ে সে যেন নিজের বিশ্বাসের চূড়ান্ত ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে থাকে। তার মানে সে যেটা কখনো কল্পনাও করেনি সেটাই সত্যি হল। আহমেদ আবারও তাকে ধোঁকা দিয়ে দেশে ফিরিয়ে আনল। চলবে।